সামনের ক্লাসগুলোতে লাইক টপিক কিভাবে করা উচিত অর সামথিং, সামনের ক্লাসগুলো কি ফরম্যাটে নেওয়া উচিত? কারো কোনো সাজেশন? যে কোনো সাজেশন বলতে পারো, ইটস ফাইন। ভাই আমরা আমরা কয়েকটা কথা ভাবতেছিলাম যে ভাই আমাদের নিউ যে টপিকগুলো শিখতেছি ভাই, রেগুলার কন্টেস্ট গুলো শর্ট কন্টেস্ট টাইপের নিয়ে এবং নিউ যে টপিকগুলো শিখতেছি ওই টপিক 3-4টা টপিকের উপরেই আমার দেখা যাচ্ছে অনেকগুলো কন্টেস্ট যে যে লেভেলের আমরা করি, দেখা যাচ্ছে কোড ফোর্সের 16,000 মানে 1600 থেকে 1700 এই টাইপের প্রবলেমগুলো যাতে কন্টেস্টে থাকে এবং শর্ট কন্টেস্ট এবং কয়েকটা টপিকের উপরেই যাতে থাকে বেস করে। যেমন আমরা ভাইয়া এখনো ভাইয়া আমাদের বিএফএস ডিএফএস এটা মোটামুটি ভালো পারি, কিন্তু ভাইয়া প্রবলেম আসলে যে সলভ করতে পারবো এমন নাই ভাই আমাদের। অনেক সময় যে সলভ করা যায় না ভাই প্রবলেম গুলো, আমরা আচ্ছা যেগুলো জানি সেগুলো দিয়ে ভাই প্রবলেম সলভ করতে পারি না, এটাই সব সমস্যা হয়েছে ভাই। আচ্ছা, সো একটু আগে যে পার্টটা বললো ওইটা আরেকবার একটু রিপিট করো তো, মানে সো কি বলতে চাচ্ছো আরেকবার বলো তো। আমরা যে টপিক গুলো শিখতেছি, যেমন এখন এখন আমরা যদি সেগমেন্টে শিখছি ভাইয়া, হুম। এখন আমাদের এই সেগমেন্টরির উপরে দেখা যাচ্ছে শুধু সেগমেন্টরি না, এর সাথে দেখা যাচ্ছে বিএফএস কিংবা বিএফএস ডিএফএস, এর সাথে আরো কয়েকটা অ্যালগোরিদম যোগ করে ডাটা স্ট্রাকচার যোগ করে ওইটার 3-4টা টপিকের উপর বেস করে দেখা যাচ্ছে একটা অনেকগুলো কন্টেস্ট পরপর নেওয়া, শর্ট কন্টেস্ট টাইপের 2 ঘন্টা 3 ঘন্টার, এবং হচ্ছে মানে ওই টপিকগুলো মানে অন্য টপিক না দেখ ওই ওই টপিকগুলোর উপরে, এবং ডিফিকাল্টি লেভেল যাতে আমাদের রেঞ্জের ভিতরে থাকে, যেমন কোড ফোর্সের 1600 1700 1800 এই টাইপের গুলো হলে ভালো হয়। মানে ওকে। আমাদের যেগুলো করতে কঠিন হয়, মানে কঠিন হয়, কিন্তু আমরা এমন কোশ্চেন যদি আমরা করি যেগুলো হচ্ছে আমরা সহজেই সলভ করে ফেলতে পারি, তাহলে আমাদের কন্টেস্টে ইমপ্রুভমেন্টটা হয় না। আবার যে কঠিন প্রবলেমগুলো যেগুলো যেগুলো আমরা সলভ করতে পারি না, পরে আমরা ওগুলো আবার সলভ করে ট্রাই করি না ওগুলো, মানে ওকে। সহজগুলো সলভ করি কিন্তু কঠিনগুলো আবার হাত দিই না। আর মিডিয়াম যেগুলো আমাদের করা দরকার, যেগুলো আমাদের একটু কঠিন লাগে কিন্তু আমরা হয়তো একটু এফোর্ট দিলে করতে পারবো, এই টাইপের প্রবলেমগুলো কন্টেস্টে আসলে ভালো ভাইয়া। ওকে। দেখো, শর্ট কন্টেস্ট তো আমরা এই যে তোমাদের গত সেমিস্টার ফাইনালের আগ পর্যন্ত মোটামুটি রেগুলারলি প্রায় কত আমার খেয়াল নেই, বাট 1.5-2 মাস তো আমরা রেগুলারলি শর্ট কন্টেস্ট করছিলাম, ঠিক আছে? সো এখন তুমি যেটা বললো শর্ট কন্টেস্ট ওইভাবে করে উইকলি ধরো একটা রাখা বা সামথিং, বা তোমরা পারলে 2টা রাখাও সমস্যা নাই, এবং লাইক যেসব টপিক তোমাদের শেখানো হয়েছে সেসব টপিক থেকে প্রবলেম দিয়ে করা খারাপ আইডিয়া না। সো সেটা অবশ্যই করা যায়। বাট জিনিসটা এইটা যে তুমি কন্টেস্ট করা ঠিক আছে, মানে শর্ট কন্টেস্ট করা অ্যাকচুয়ালি কোড ফোর্সেস এর মতো বা 2 3 4 5 ঘন্টার কন্টেস্ট করো সেটা ঠিক আছে, বাট তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় বসে লম্বা টাইম ধরে লং কন্টেস্টে প্র্যাকটিস না করতেছো, বা ইভেন লং কন্টেস্ট না লাইক অফলাইনে প্র্যাকটিস না করতেছো, তোমার আসলে স্কিল ডেভেলপ হবে না। তোমার কন্টেস্টে, নর্মাল শর্ট কন্টেস্টে একমাত্র টার্গেট হচ্ছে গিয়ে এই মুহূর্তে র্যাঙ্কটাকে বেটার করা, বাট তুমি যখন বাসায় বসে অফলাইনে সলভ করতেছো, তুমি 100টা জিনিস মাথায় আসলে সেটা ট্রাই করে দেখতে পারো যে আচ্ছা এটা কাজ করে এটা কাজ করে না। তো তুমি অ্যাকচুয়ালি সেই সময় হচ্ছে তোমার মানে অ্যাকচুয়াল প্রবলেম সলভিং এবং কন্টেস্ট স্কিলটা বাড়ানোর জন্য কাজ করতেছো। তো শর্ট কন্টেস্টে তুমি র্যাঙ্ক বাড়ানোর জন্য কাজ করো, তাই না? তো তোমাকে লং তোমাদের লং কন্টেস্ট করাই লাগবে। এখন মানে সেটা কি ফরম্যাটে করা উচিত, ইভেন লং কন্টেস্ট করা লাগবে সেটা ম্যান্ডেটরি না, তোমাদের অফলাইনে প্রবলেম সলভ করা লাগবে। তো লং কন্টেস্টটা দেওয়া হয় যাতে লাইক একটু হইলেও কম্পিটিটিভ ফিল আসে, বা মনে হয় যে আমি একাই বসে নাই, আরো অনেকেই করতেছে, সো ও এটা করছে আমরা এইভাবে একসাথে করতে পারি বা একে অপরের সাথে ডিসকাস করতে পারি, এই কারণে লং কন্টেস্টটা দেওয়া হয়। প্লাস আমিও একটু ট্র্যাক রাখতে পারি যে অ্যাকচুয়ালি কে কি প্র্যাকটিস করতেছো বা কতটুকু করতেছো বা করতেছো না। সো লং কন্টেস্টের উদ্দেশ্য হচ্ছে এইটা, এবং তুমি লং কন্টেস্ট না করে শর্ট কন্টেস্ট যত করো কোনো লাভ নেই। মানে তুমি একটা নির্দিষ্ট স্কেলে যেয়ে থেমে যাবা। আবার সেটা বললা যে কঠিন প্রবলেম ট্রাই করতেছো না, শর্ট কন্টেস্টে কঠিন প্রবলেম ট্রাই করার কোনো কারণও নেই। তোমার টাইম আছে 2 ঘন্টা বা 5 ঘন্টা, তুমি এখানে একটা প্রবলেম যেটা দেখে মনে হচ্ছে তুমি পারবা না, তার চেয়ে যেটা দেখে মনে হচ্ছে তুমি পারবা সেটাই তুমি ট্রাই করবা। বাট তোমার লং কন্টেস্টে সেগুলো ট্রাই করতে হবে, তাই না? সো শর্ট কন্টেস্টের ব্যাপারে আবার যেটা বললেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন। এবং যেটা করো সেটা হচ্ছে গিয়ে সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার পরে আমাদের ফার্স্ট ক্লাস যখন হবে, অথবা ফার্স্ট ক্লাসের আগেই মেসেঞ্জার গ্রুপে বা ফার্স্ট ক্লাসের সময় আমাকে হচ্ছে গিয়ে জিনিসটা আরেকবার মনে করায় দিও,
যে তোমরা প্রতি উইকে ইন্ডিভিজুয়াল শর্ট কন্টেস্ট দিতে চাও, এবং এরকম মানে তোমরা যেসব টপিক আমি শিখাইছি সেই সব টপিক থেকে তোমাদের স্কিল লেভেলের একটু উপরে প্রবলেম থাকলে ভালো হয়। সো আমি ওইভাবে করে সেট করবো, ঠিক আছে? সেটা আমাকে মনে করে দিও। বাট লং কন্টেস্টের ব্যাপারে লাইক আমরা এখন কি করি যে টপিক ওয়াইজ চাই, একটা টপিক ধরো বেসিক থেকে শুরু করলাম, সেটার লং কন্টেস্ট থাকলো, এবং আরেকটা ক্লাসে হয়তো বা সেই টপিকের ওই লং কন্টেস্টের হয়তো 2-3টা প্রবলেম সলিউশন দেখাইলাম বা ডিসকাস করলাম। সেই ফরম্যাট কি আমাদের চেঞ্জ করা দরকার আছে, নাকি সেই ফরম্যাট মানে লং কন্টেস্টের ফরম্যাটে অন্য কিছু ইনকর্পোরেট করা দরকার আছে? এটা তো মনে হয় ঠিকই আছে আমার কাছে মনে হয়। ওকে, লং কন্টেস্টের একটা ছোট ইস্যু হচ্ছে এইটা যে দেখো তুমি একটা নতুন টপিক শিখলে কয়েকটা লেভেলে তোমার গ্রোথ হয়। ফার্স্ট লেভেলটা হচ্ছে তুমি একেবারে বেসিক থিওরি শিখতে পারছো, এখন তুমি ধরো সেকেন্ড থিওরি একেবারে বেসিক থিওরিটা বুঝো, সিম্পল রেঞ্জ করে রেঞ্জ ম্যাক্সিমাম এগুলো বের করতে পারো, আপডেট করতে পারো, সেটাও তোমার ইমপ্লিমেন্ট করে একটা সিম্পল প্রবলেম এসি পাওয়া দরকার আছে। তো সেটা তুমি লং কন্টেস্টে করো, ফাইন। সেকেন্ড স্টেপটা হচ্ছে যে একটা প্রবলেম যেটা সেগমেন্ট্রির কঠিন প্রবলেম বাট তুমি জানো সেগমেন্ট্রি, সেটা সলভ করা শিখা, ঠিক আছে? তো সেটা তুমি লং কন্টেস্টে পাও যে সেগমেন্ট্রির কঠিন প্রবলেম তুমি জানো দেখে সেগমেন্ট্রি সলভ করলা। 3 নাম্বার স্টেপ যেটা যে তোমার একটা প্রবলেম আসছে নর্মাল কন্টেস্টে, ধরো তুমি জানো না প্রবলেমটা কিসের আগের থেকে, কোনোভাবে জানো না নর্মাল কন্টেস্টে, বাট সেটা হয়তো বা অ্যাকচুয়ালি সেগমেন্ট্রি এবং তুমি নিজে সেটা ফিগার আউট করে বের করলা। লং কন্টেস্টে সেই জিনিসটা হওয়া পসিবল হয় না, কারণ তুমি আগে থেকেই জানো যে এটা সেগমেন্টরি টপিকের উপরে লং কন্টেস্ট, ঠিক আছে? সো ওই 3 নাম্বারটা আসলে একটু ঝামেলা। ওই 3 নাম্বারটার জন্য তোমাকে ওই যে টপিকের ট্যাগ না জেনে র্যান্ডম প্রবলেম সলভ করতে করতেই শেখা লাগবে বা কন্টেস্ট করতে করতেই শেখা লাগবে। মানে এই কারণে লাইক অফলাইনে র্যান্ডম প্রবলেম সলভ করাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? লাইক আমরা যখন কন্টেস্টেন্ট ছিলাম আমরা লাইটোজে বা ইউভিএ তে র্যান্ডম প্রবলেম সলভ করতাম, ঠিক আছে? যাতে একই সাথে শর্ট কন্টেস্টের প্রেশারও নাই, বাট এট দ্য সেম টাইম আমি টপিকটা যাই না, সো আমি সময় নিয়ে চিন্তা করে বের করার ট্রাই করতেছি। সো সেটা করাও দরকার আছে, এবং সেটা আসলে আমার পক্ষে ট্রেনার হিসেবে করাটা কঠিন, কারণ আমি টপিক ওয়াইজ কন্টেস্ট দিতে পারি, বাট সব র্যান্ডম টপিক মিলায় একটা কন্টেস্ট দিলে আসলে তোমরা কখন কি প্র্যাকটিস করবা সেটা প্রবাবলি মানে আমি শিওর না ভালো কোনো আইডিয়া কিনা, বাট সেটা তোমাদের নিজেদের করা লাগবে, ঠিক আছে? সো নিজেরা অফলাইনে র্যান্ডম প্রবলেম সলভ করে একটা প্র্যাকটিস করো। লাইক লাইট যেতে তো ক্যাটাগরি থাকে, বাট আমরা করতাম কি ভলিউমে যায় ভলিউমের মধ্যে থেকে একটা প্রবলেম বের করতাম। সো আমি ট্যাগ না জেনে সলভ করাটা ইম্পর্টেন্ট। যাই হোক, ওকে, সো আমি এমনিতে যেটা ভাবতেছিলাম, এইটা ইসের আগে লাস্ট ক্লাস, সো আমরা যেটা করতে পারি, দাঁড়াও, তামিম কি ক্লাসে আছে? হ্যাঁ তামিম আছো। তামিম শিটটা আপডেট করো নাই কেন? যে শিটটা আপডেট করতে বলছিলাম দেখছিলাম। আচ্ছা ভাই, দেখছিলাম ভাই, ভুলে গেছিলাম ভাই রাতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শিটটা বাকিদের সাথেও শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি সবার সাথে শেয়ার করে দিব ভাই। ওকে, তো আমরা আপাতত যেটা আমি যেটা ভাবতেছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমাদের স্ট্রিং এর উপরে কখনো ক্লাস টাস নেওয়া হয় নাই, স্ট্রিং এর বেসিক কিছু অ্যালগোরিদম আছে। তোমরা তো থার্ড ইয়ারে উঠে গেছো তাই না? থার্ড ইয়ারে উঠে গেছো না সবাই? এক্সামে একটা এক্সাম দেয়। দুজনের কথাই বুঝে নেই, যে কোনো একজন বলো। ভাইয়া টার্ম ফাইনাল বাকি এখন, ওই জন্য এটা বলতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, যাই হোক মানে থার্ড ইয়ারে উঠতেছো। সো স্ট্রিং এর বেসিক বেসিক কিছু অ্যালগোরিদম আছে, সো সেগুলা আসলে এখন আসলে শিখে ফেলা উচিত। সো বেসিক বলতে সবচেয়ে বেসিক স্ট্রিং এর 4টা অ্যালগোরিদম বলা যায় হচ্ছে হ্যাশিং, ট্রাই, কেএমপি, জি অ্যালগোরিদম, ঠিক আছে? সো আমরা আপাতত এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে কি স্ট্রিং এর উপরে আমরা একটা লং কন্টেস্ট থ্রো করতে পারি, এবং সেটা লাইক ধরো পুরো ফেব্রুয়ারি মাসে রাখতে পারি, যেহেতু ফেব্রুয়ারি প্রথম 3 উইকের ক্লাসই নেই। তো পুরো 30 দিনেরই একটা লং কন্টেস্ট থ্রো করি, এবং আজকে আমরা একটা বা দুইটা টপিকের বেসিক একটু দেখি। ফেব্রুয়ারি লাস্টে যখন মানে সেমিস্টার ফাইনালের পরে আবার যখন ক্লাস হবে তখন কে মানে ধরো 4টা টপিকের মধ্যে যে কোনো আর বাকি 2টা বা একটা টপিক আবার তখন দেখবো এবং প্রবলেম ডিসকাস করব। সো আমরা ফেব্রুয়ারির জন্য পুরো একটা স্ট্রিং এর উপরেই করি, ওকে?
মানে আমি এরকম প্ল্যান ভাবতেছিলাম, সো তোমাদের কারো কোনো থাকলে বলতে পারো। ওকে, আই গেস যেহেতু কেউ কিছু বলতেছো না, সো সাউন্ডস লাইক আ গুড প্ল্যান টু মি। সো একটা জিনিস সবাই ইয়েস নো দিয়ে রিপ্লাই দাও আপাতত, এখানে ক্লাসে যারা আছো। হ্যাশিং এর বেসিক পারো কি পারো না, একটা ইয়েস নো রিপ্লাই দাও। ওকে, সো আভাস পারো। ওকে ফাইন, সমস্যা নেই। সো আমরা একেবারে বেসিক থেকে শুরু করতেছি এবং আজকে হ্যাশিং নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে? আর লং কোটেস্ট আমি সেট করে আজকে রাতের মধ্যে দিয়ে দিব নি। তো এমনিতে আচ্ছা, লাস্ট কন্টেস্ট ছিল হচ্ছে সেগমেন্টারি, তাই না? সেগমেন্টারি নিয়ে কারোর যদি কোনো কোশ্চেন থাকে বা থাকে এখন করে ফেলতে পারো। সেগমেন্টারি নিয়ে আই গেস আমরা 2টা ক্লাস করছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ নাকি? ইয়েস ভাই। আচ্ছা, সো আমরা সবচেয়ে বেসিক একটা স্ট্রিং এর প্রবলেম নিয়ে কথা বলি। ধরো তোমার কাছে একটা স্ট্রিং আছে, এ বি সি ডি এ এফ জি এইচ সি কে হোয়াট এভার, কে তে না দিই সি, ধরো এইভাবে করে আছে, এটা একটা স্ট্রিং, ঠিক আছে? তো আমি বললাম যে ধরো আরেকটা স্ট্রিং টি আছে, সেটা হচ্ছে গিয়ে কথার কথা এ এফ জি এইচ। আমি বললাম যে এই যে পি স্ট্রিংটা আছে, এইটা এস এর মধ্যে সাবস্ট্রিং হিসেবে কোথায় আছে, মানে আদৌ আছে কিনা এবং থাকলে কোথায় কোথায় আছে সেটা আমাকে বলো। তো আমরা ব্রুট ফোর্সে কি করি আসলে? ব্রুট ফোর্স যদি করতাম, পিওর ব্রুট ফোর্স, আমরা এস এর প্রতিটা পজিশনে যাইতাম, যায় এই চেক করে দেখতাম এ এফ জি এইচ প্যাটার্নটা কোথাও আছে কিনা। সো এ তে যায় দেখলাম নাই, বি তে নাই, সি ডি নাই, এই এ তে আসার পরে, এখানে আসার পরে দেখবো যে হ্যাঁ এখান থেকে এখানে এ এফ জি এইচ আছে। তো আমরা বললাম যে এই জায়গায় আছে, তারপর আরো বাকিগুলাতেও গেলাম এফ জি এইচ সি ই, কিন্তু আমরা সেগুলাতে হচ্ছে যে আর পাবো না। ফাইন, তো এইটা এভাবে করে যে আমরা লুপ ঘুরে ঘুরে চেক করতেছি, কাইন্ড অফ নেস্টেড লুপ, তাই না? এইটার কমপ্লেক্সিটি কত হবে কেউ একজন বলতো? যদি ধরো এস এর লেন্থ হয় এন আর পি এর লেন্থ হয় এম, ঠিক আছে? হ্যাঁ Common এমএন হবে। এম এন, এক্স্যাক্টলি। সো এম ইন্টু এন ওয়ার্স্ট কেসে, ঠিক আছে? এখানে যদিও সেরকম না, বাট এরকম ভাবে স্ট্রিং বানানো পসিবল যেখানে ওয়ার্স্ট কেসে এরকমই হবে। কেন ওয়ার্স্ট কেসে বারবার বলতেছে? কারণ সবসময় এটা হবে না, কারণ তুমি যখন মিলতেছে না তখন কেন আর করবা, লাইক এফ এর সাথে বি মেলে নাই, তুমি কি এখন সি এর সাথে জি মিলাইতে যাবা? যাবা না, তখন কম আসবে। বাট অ্যাবসলুট ওয়ার্স্ট কেসে অর্ডার অফ এম ইন্টু এন। সো এই প্রবলেমটা সলভ করার অনেক ওয়ে আছে, ঠিক আছে? কেএমপি, জি, হ্যাশ, ট্রাই, আমরা এই বেসিক 4টা অ্যালগোরিদম নিয়ে কথা বলবো একে একে। মানে আজকের ক্লাসে সব না, আজকের ক্লাসে হ্যাশ নিয়ে কথা বলতেছি, টাইম থাকলে হয়তো ট্রাইয়ে যেতেও পারি। তো আচ্ছা, লিখলাম যে কারণে এই প্রবলেমটা অনেকভাবে সলভ করা যেতে পারে। কেএমপি, জি, হ্যাশ 3টা দিয়ে সলভ করা যেতে পারে, ট্রাই দিয়ে এটা সলভ করা যাবে না, ট্রাই দিয়ে আই ডোন্ট থিঙ্ক এটা সলভ করা যাবে। যাই হোক, নাকি যাবে? ট্রাই দিয়ে না, ট্রাই দিয়ে এটা সলভ করা যায় না। যাই হোক, সো হ্যাঁ কেএমপি জি হ্যাশ এই প্রবলেমটাকে সলভ করে দিতে পারবে অর্ডার অফ এন এ। সো ইট ডাজেন্ট ইভেন ম্যাটার যে তোমার প্যাটার্ন পি এর লেন্থ কত, এম এর ভ্যালু ম্যাটারও করবে না, আমরা হ্যাশ দিয়ে এটা এত সহজেই মানে সলভ করতে পারি। তো হ্যাশের আইডিয়াটা কি, আমরা আসি। সো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমার একটা স্ট্রিং দেয়া আছে, ওকে? ধরো আপাতত স্ট্রিংটা সিম্পল এ বি সি ডি ই। এখন আমি যেটা করব, আমাকে মনে করে বলে দেওয়া হয়েছে যে এখানে ক্যারেক্টারগুলো সব লোয়ার কেস ইংলিশ অ্যালফাবেট,
ঠিক আছে। সো লোয়ার কেস ইংলিশ অ্যালফাবেট কয়টা আছে? 26টা। তো আমি একটা কাজ করি, আমি এই 26টা ক্যারেক্টারকে 26টা ডি, আচ্ছা 26টা ক্যারেক্টার, ওকে। তো আমরা যেটা করি যে আমরা এগুলাকে এক একটা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করি। সো ধরো এ হয়ে গেল 1, বি হয়ে গেল 2, সি হয়ে গেল 3, সো ডি হয়ে যাবে 4, ই হয়ে যাবে 5। সো আমাকে কেউ যদি এই স্ট্রিংটা দেয় এ বি সি ডি ই, আমি এটাকে স্ট্রিং থেকে একটা ইন্টিজারে কনভার্ট করতে পারি, তাই না? এভাবে করে। তো আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতেছি এভাবে করে, ঠিক আছে। এবং আমাদের আপাতত ইন্টিজার গুলা ডেসিমাল, মানে আমরা 10 বেজে আছি, ওকে। তো এইখানে কি ঝামেলা হইতে পারে কেউ বলতে পারবা? ভাই ধরো স্ট্রিং জাস্ট এর এইভাবে সাইজ করে অনেক করি, বড় হলে, স্ট্রিং এর সাইজটা অনেক বড় হলে তখন তো হচ্ছে ইন্টিজারটা অনেক বড় হয়ে যাবে। ওকে। সো সেক্ষেত্রে কি ঘটবে? ওভারফ্লো ঘটবে, তাই না? জি ভাই। ওকে। সো আমরা জানি যে ইন্টিজার আমরা 10 টু দি পাওয়ার, ধরো লং লং এ করলে 10 টু দি পাওয়ার 19 এ যেতে পারি। তো সেটা হয়তো 20টা ক্যারেক্টারের একটা স্ট্রিং কে রিপ্রেজেন্ট করবে। সো 20 ক্যারেক্টারের চেয়ে বড় লেন্থের স্ট্রিং দিলেই আমরা ইন্টিজার ওভারফ্লো হবে, অনেক ঝামেলা টামেলা হয়ে যেতে পারে। ওকে। আর কি ঝামেলা আছে? ধরো আমি বললাম যে আমাদের লেন্থ খুবই ছোট, লেন্থ লেস দ্যান ইকুয়াল 10, তাইলে তো আর তামিম মনে হয় বলছিল, যেটা বললা সেই ঝামেলা হবে না। আর কি ঝামেলা ভাইয়া, হতে এখানে কি ইন্ডেক্সিংটা এভাবে হচ্ছে যে আমি যখন একটা এ পাচ্ছি তখনই 1 দিচ্ছি, নাকি হচ্ছে গিয়ে আমি লেন্থ যত বাড়তেছে তত হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং ও করতেছি? আচ্ছা আচ্ছা, সরি। সো হ্যাঁ, ধরো জিনিসটা ছিল হচ্ছে এরকম। সো এই জিনিসটা হয়ে যাবে 1 2 1 5 4, ওকে। সো আই থিঙ্ক তোমার কোশ্চেন অ্যান্সার বুঝছো নাকি? হ্যাঁ, হ্যাঁ ভাই হচ্ছে। ওকে। সো আর কি ঝামেলা হতে পারে? ধরো লেন্থ যদি 10-এর মধ্যে থাকে তাহলে তার এই ঝামেলা হবে না, ওভারফ্লো। আর কি হতে পারে এখন? কোনো একটা লেটারকে যদি আমরা ডিজিটে প্রকাশ করতে পারি, যেখানে হচ্ছে ডিজিট আমার মানে আছে কোনো একটা ডিজিট যদি একের বেশি হয়ে যায় কোনো একটা লেটারকে প্রকাশ করার সময়, হুম, তখন আমরা ওইটা কিভাবে ট্র্যাক রাখবো যে এটার জন্য আমার 2টা ডিজিট লাগছে, এটার জন্য একটা ডিজিট লাগছে? এক্স্যাক্টলি। সো ধরো আমাদের ওয়াই, আমাদের ওয়াই ওয়াই না, ধরো এক্স ওয়াই জি, হ্যাঁ। সো আমাদের এক্স মানে কি? এক্স মানে হচ্ছে 25 প্রবাবলি, কার নাকি? না, এক্স মানে সরি 25 কেন বললো, 24, ঠিক আছে। তো ধরো আমাদের স্ট্রিং এর মধ্যে এক্স থাকলে আমরা 24 লিখি, তাই না? কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের স্ট্রিং এ যদি থাকে হচ্ছে বিডি, বিডি থাকলেও আমরা 24 লিখি না? তো আমি কিভাবে বুঝবো যে এক্স লেখা আছে নাকি বিডি লেখা আছে অ্যাকচুয়াল স্ট্রিং এ? ইন্টিজারটা দেখে তো বোঝার কোনো উপায় নেই, তাই না? সো আমাদের ডেসিমাল করার কারণে আমরা আসলে একটু ঝামেলায় পড়ছি। ডেসিমাল দিয়ে 26টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা পসিবল না, সবগুলা ক্যারেক্টার তো ইউনিক রিপ্রেজেন্টেশন পাচ্ছে না ডেসিমালের কারণে। সো কথা হচ্ছে আমাদের ডেসিমাল করার কি কোনো দরকার ছিল? আসলে ডেসিমাল আমরা বুঝতে সুবিধা, হিউম্যান রিডেবল, বাট আমরা যদি এখানে ধরো 26 বেজে কাজ করতাম, মানে যেমন বাইনারি লাইক 2 বেজের সংখ্যা দেখছি আমরা, 1011, ডেসিমালের সংখ্যা কি হয়, লাইক 19, এটা একটা ডেসিমাল সংখ্যা। আরো কি হইতে পারে? হেক্সাডেসিমাল হইতে পারে, তাই না? হেক্সাডেসিমাল হইলে আমরা কি করি? আমরা বলি যে লাইক 1 A F 2, ধরো এটাও একটা ই। এখানে এই যে এফটা কেন আসলো, সেই মানে এ এফ এগুলো কেন আসতেছে? কারণ হচ্ছে হেক্সাডেসিমালে টোটাল 16টা ডিজিট আছে। সো 0 থেকে 9 ইউজ করার পরে আমরা এবিসিডি ইউজ করা শুরু করে দিই হেক্সাডেসিমালে, রাইট? সো আমি ডিজিটের মানে বেজের সিস্টেম নিয়ে কথা বলতেছি না। সো মানে আই থিঙ্ক সবাই সেটা বুঝো। সো তাহলে 26 বেজে থাকলে আমরা একইভাবে তাহলে বলতে পারি না যে লাইক 0 থেকে 9 গেল, 9 এর পরে এবিসিডি, এই এইগুলো হচ্ছে কি ডিজিট হিসেবে থাকবে, এরকম। সো আমরা যদি 26 বেজে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা শুরু করি, তখন কিন্তু জিনিসটা আর এতটা ঝামেলা না। থিওরিটিক্যালি আগে চিন্তা করো, কোড নিয়ে চিন্তা করো না। থিওরিটিক্যালি তখন কি হবে? এক্স এক্স কি? এক্স হচ্ছে গিয়ে 24 নাম্বার ক্যারেক্টার, তাই না? সো 24 নাম্বার ক্যারেক্টার মানে কি? 0 হচ্ছে গিয়ে 1 নাম্বার ক্যারেক্টার, 9 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি 10 নাম্বার ক্যারেক্টারকে,
সো এবিসি এমনি করে গেলে আমরা আসলে এক্স কে রিপ্রেজেন্ট করব কি দিয়ে? এক্স কে রিপ্রেজেন্ট করব অ্যালফাবেটের 14 নাম্বার জিনিস দিয়ে। সো 14 নাম্বার লেট আচ্ছা, সো দাঁড়াও আমি হিসাব করে দেখি। এক্স হয়ে যাবে তখন প্রবাবলি এন, ঠিক আছে? সো কোনো একটা ধরো ই আছে এরকম এ এক্স ই, মানে স্ট্রিংটা যদি ধরো এখানে লিখি, স্ট্রিংটা যদি এ এক্স ই থাকে, সেই এ এক্স ই কে আমরা চেঞ্জ করে, বা ইভেন এটা ছোট হাতেই রাখি এ এক্স ই, এটা চেঞ্জ করে হয়ে যাবে হচ্ছে এ মানে কি আমরা জানি, এ মানে হচ্ছে গিয়ে 0, এক্স মানে কি আমরা জানি, এক্স মানে হচ্ছে এন, আর ই মানে কি জানি আমরা, ই মানে হচ্ছে গিয়ে 4। সো 0n4, এই এ এক্স ই এই স্ট্রিংটার ইন্টিজার ভার্সন হচ্ছে 0n4, ঠিক আছে? সো 26 বেজে রিপ্রেজেন্ট করার এই জিনিসটা নিশ্চয়ই সবাই বুঝতেছো। সো তারপরও জাস্ট শিওর হওয়ার জন্য লেটস সে এইটা, এটা যদি স্ট্রিং হয় 26 বেজে, এটার ইন্টিজার ভার্সনটা কি? যে কোনো একজন আমাকে বলো। কেউ নিজে থেকে ভলান্টিয়ার না করলে আমার টাকা লাগবে। ওকে, তামিম অনলাইন আছো? জি ভাই, আছি ভাই। আচ্ছা, সো তুমি বলো, লাইক ফার্স্টে কি বি এর ডিজিট ভার্সন, সো বি এর ডিজিট কি হবে বলো? 1। 1, ওকে। জেড আর জেড হচ্ছে না 25 তো হবে না, তো ওইখান থেকে হচ্ছে কি আমাকে হবে? কি হবে? পি। পি, ওকে। সো আমরা ধরে নিলাম হ্যাঁ, মানে পি বা ওই আশেপাশে কিছু একটা হওয়ার কথা, সো হ্যাঁ লিখলাম পি। এ এ 0, এক্স তো হচ্ছে এন ছিল, আর ওটা কি স্মল এফ নাকি ক্যাপিটাল এফ? ধরো সবই স্মল লেটার, সো এফ। আচ্ছা, এফ হলে হচ্ছে তাহলে 6, না 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 5। 5। সো আমরা 26 পেজে এইভাবে করে রিপ্রেজেন্ট করতে পারি, ওকে। সো এটা এখন তাহলে সবাই বুঝতেছি আমরা। এখন কথা হচ্ছে আমরা নর্মালি কি করি, আমরা তো ডেসিমাল সংখ্যা নিয়ে কাজ করি এবং কোডেও লেখার সময় ডেসিমালে লিখি। তো জিনিসটা হচ্ছে যে এই 26 পেজের ইন্টিজার কি আমরা কোডে সেভ করা কোনো কঠিন ব্যাপার? নট রিয়েলি। মানে আমরা কোডে ডেসিমালের মধ্যে ওই জিনিসটাকে সেভ করতে পারি, এবং আইডিয়াটা খুব সিম্পলি এটা। আমি জাস্ট মানে লিখে দেখাই, যদি কারো কোনো ডাউট থাকে তাহলে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো দ্যাটস ইট। মানে আমরা জিনিসটা কি 26 বেজের একটা সংখ্যা, সেই সংখ্যাটা 26 বেজের সংখ্যাকে আমরা হচ্ছে মানে ডেসিমালে এইভাবে করে একটা লং লং এর মধ্যে তো সেভ করতেই পারি, তাই না? সো এইভাবে করে আমরা হ্যাশ করতেই পারি, রাইট? এবং আলটিমেটলি জিনিসটা লং লং এ স্টোর হবে, বাট আমাদের কল্পনা করতে হবে জিনিসটা আসলে 26 পেজে আছে। এবং এখন দুইটা ডিফারেন্ট স্ট্রিং এর মানে ওভারফ্লো যদি না হয়, দুইটা ডিফারেন্ট স্ট্রিং এর একই হ্যাশ ভ্যালু হওয়া কি কখনো পসিবল? কি মনে হয় যে এখন কি দুইটা ডিফারেন্ট স্ট্রিং এর হ্যাশ ভ্যালু ভাই সেম আমার হচ্ছে মানে ওই যে আলফাবেট নাম্বার গুলো যদি সেম থাকে তাহলে তো পসিবল না। অ্যালফাবেট নাম্বার গুলো সেম থাকা মানে? মানে হচ্ছে ধরেন কোন একটা স্ট্রিং এ তিনটায় দুইটা বি আছে, মানে এ এ এ বি বি, আর একটা হচ্ছে বি বি এ এ এ, এই টাইপের হতে পারে না? আচ্ছা, তো আমরা একটু এ নিয়ে কাজ পরে করি। আমরা ধরো বললাম যে 3টা সি আর 2টা বি দিলাম, ঠিক আছে?
আর আরেকটা তুমি কি বলতেছো, বিবি ট্রিপল সি। জি ভাই। সো এই দুইটা ওকে। সো আমরা দেখি যে কি আসে। আচ্ছা এটাকে আরেকটু ছোট করি, নাহলে হিসাব করা প্যারা। লেটস সে সিবি আর বিসি, এই দুইটা দেখালে কি হবে এবং? জি ভাই সেমই। আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমরা দেখি যে সিবি আর বিসি মানে কি। 26 পেজে ফার্স্ট অফ অল কি সেটা দেখি। এটা হচ্ছে গিয়ে স্ট্রিং। সো এটাকে আমরা এখন 26 বেজে নিচ্ছি। সো 26 বেজে সিবি মানে হচ্ছে 26 বেজে সি মানে কি আমরা যেভাবে করছি তাতে হচ্ছে 2 21 1 রাইট, ইয়া। আর 12। আর আরেকটা হচ্ছে 12। ওকে, কিন্তু আমরা তো 26 বেজে রাখবো না, আমরা রাখবো কিসে, আমরা রাখবো হচ্ছে গিয়ে ডেসিমালে, মানে আমরা তো লং লং এ সেভ করতেছি তাই না। সো আমাদের ওইখানে কি হবে দেখো, এটা হয়ে যাবে 2 ইন্টু 26 প্লাস 1, আর এটা হয়ে যাবে 1 ইন্টু 26 প্লাস 2। সো 2 ইন্টু 26 প্লাস 1 মানে কি 53, আর 1 ইন্টু 26 প্লাস 2 মানে কত 28। সো লং লং এ একটা 53 আর একটা 28, দুটো কি সেম হচ্ছে? না ভাই বুঝতে পারছি। এক্স্যাক্টলি, যে কারণে তোমার ডেসিমালে 12 আর 21 সেম না, 26 বেজেও একই কারণে 12 আর 21 সেম না। ঠিক আছে, ওকে। এখন কি আর কোনো ঝামেলা আছে এখানে? কি আর কোনো সমস্যা হইতে পারে আমরা যেভাবে করে করতেছি? একটা ছোট ইস্যু আছে, এ বি আর বি, এটা চিন্তা করে দেখো কি হবে। এ বি মানে হচ্ছে 0 ইন্টু 26 প্লাস 1, আর বি মানে হচ্ছে শুধু 1। সো এটাও 1, এটাও 1 আলটিমেটলি। তাহলে দেখো এ বি আর বি কে আমরা সেম বলতেছি, রাইট? কেন? কারণ আমরা যখন রিয়েল লাইফে সংখ্যা নিয়ে কাজ করি, আমাদের জন্য 0 1 আর নর্মাল 1 কোনো পার্থক্য নেই। 0 1 আর 1 কে আমরা সেম সংখ্যায় বলি, রাইট? কেউ যদি 1 কে বলে যে 0 1 অথবা 00001, এটা আমাদের কাছে ম্যাটার করে না, আমরা সেমই ভাবি। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে একটা জিরো তো একটা এ কে বোঝায়, সো এটা কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্রিং। সো এটা একটা ইস্যু, লিডিং এ গুলো এখন সমস্যা করবে তাই না। সো এটা ফিক্স করার জন্য কি করা যেতে পারতো? ভাই 1 থেকে স্টার্ট করলেই তো হতো না? এক্স্যাক্টলি। সো আমরা তখন আবার 26 বেজে আমরা করতে পারতাম না, সো আমাদের তখন করা লাগতো 27 বেজে। সো আমরা কেন 26 বেজে কাজ করব, আমরা 27 বেজে কাজ করবো এবং আমাদের শূন্য মানে কোনো ক্যারেক্টারকে শূন্য দ্বারা রিপ্রেজেন্ট করব না। সো এ হয়ে যাবে 1, বি হয়ে যাবে 2, ঠিক আছে। এখানে যে সিবি আমরা 21 লিখছিলাম এটা হয়ে যাবে হচ্ছে 32, বিসি যে আমরা 12 লিখছিলাম এটা হয়ে যাবে হচ্ছে 23। ঠিক আছে, এখন আর কোনো ঝামেলা হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। সো আমরা এই ডেসিমালের এই যন্ত্রণা ভাই থেকে কোডটাকে একটু দেখা যাবে? ওকে যাচ্ছি দাও। সো ডেসিমালের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা 27 পেজে শুরু করলাম এবং 26টা ক্যারেক্টারকে আমরা ইজিলি রিপ্রেজেন্ট করতে পারতেছি। সো কোড হচ্ছে যে এটা জাস্ট একটা স্ট্রিং কে হ্যাশ করা, এবং এখন এটাকে আমরা 26 না রেখে ধরো 27 রাখলাম। জি ভাই বুঝতে পারছি। এই যে আমরা যে গুণ করতেছি এটা বেসিক্যালি হচ্ছে আমরা এক ঘর লেফট শিফট করতেছি। সো একটা সংখ্যাকে 27 দিয়ে গুণ করলে 27 বেজে ওটা এক ঘর বামে সরে, তাই না? ওইটাই, আর কিছু না। যাই হোক, সো ছোট লেংথের স্ট্রিং এর জন্য 27 বেজে আমরা এইভাবে করে রিপ্রেজেন্ট করলে আর ঝামেলা হওয়ার কোনো কারণ নেই। সমস্যা হচ্ছে যে আমরা ছোট স্ট্রিং নিয়ে তো কাজ করব না, আমাদের স্ট্রিং এর লেংথ 10 হবে না, আমাদের স্ট্রিং এর লেংথ 10 টু দি পাওয়ার 5 হবে, তাই না? সো আমরা তাইলে কি করতে পারি, আমাদের ওভারফ্লো তো এখন শিওরলি হবে। সো ওভারফ্লো সমস্যাটা কিভাবে দূর করা যায়, এখন আমরা ওভারফ্লো ইস্যু নিয়ে কথা বলতেছি। ভাই মড করে কিছু করা যায়? মড করে, ওকে, এটা একটা আইডিয়া। সো তামিম প্রবাবলি বললো তাই না যে মড করে কিছু একটা, ওকে। সো আমরা এখানে আসলে এটাই করব, হ্যাঁ, আমরা মডিউলার অ্যারিথমেটিক নিয়ে কাজ করা শুরু করব, ঠিক আছে।
সবাই মডুলার অ্যারিথমেটিক পারি, তাই না? সো আমরা যেটা করি সেটা হচ্ছে কি, একটা হ্যাশের জন্য আমরা এতক্ষণ কি বলছি যে আমাদের একটা বেস নিয়ে আমরা কথা বলতেছিলাম, তাই না? যে আমাদের একটা কিছু বেস থাকা লাগবে। আমরা এখন বেসের সাথে একটা মডকেও ডিফাইন করে দিব, ঠিক আছে? আমরা মডটাকেও ডিফাইন করে রাখলাম এবং আমরা এই যে কোডটাতে যাই, আবার কোডে যখন কাজ করতেছি আমরা এটাকে আরেকটু রোবাস্ট করি, কারণ একটা ধরো গ্লোবালি আমরা একটা বেস আর একটা মডকে রেখে দিই। সো তাহলে এখন আর মানে আমার যত ক্যারেক্টার সেটা হইতেই পারে যে লোয়ার কেস আপার কেস দুটাই আছে, তখন আমার 53 বেস লাগবে অর সামথিং। তো আমি ওইভাবে করে বেসটাকে সেট করে দিতে পারি, আর মডটাও ধরো সেট করি সামহাউ। সো আমরা এখন এই জিনিসটাকে মডুলার অ্যারিথমেটিকে নিয়ে গেলাম, তাহলে আর ওভারফ্লো হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তো এখন আর কোনো ওভারফ্লো হবে না, এটা নিয়ে এটা আমরা শিওর, রাইট? মডটা যদি যথেষ্ট অতিরিক্ত বড় না হয়। সো আমরা ধরো আমাদের সুবিধার জন্য মডটা কথার কথা 10⁹ রাখলাম। ওকে, এখন কি সমস্যা হতে পারে? ওভারফ্লো হবে না শিওর, বাট অন্য কোনো সমস্যা হতে পারে? ভাই একই স্ট্রিং এর জন্য মানে ডিফারেন্ট ভ্যালু কি সেভ হতে পারে না এই ক্ষেত্রে? মড ভ্যালু তো হচ্ছে একই স্ট্রিং এর ডিফারেন্ট মড ভ্যালু কেন আসবে? ডিফারেন্ট স্ট্রিং এর সেম ভ্যালু আসতে পারে না? এক্স্যাক্টলি, আসতেই পারে। কেন? কারণ 10⁻1 2 3 4 5 6 7 8 9, এই যে এইটা একটা ধরো কোন একটা স্ট্রিং এস ছিল, কোন একটা স্ট্রিং এস, সেটার হ্যাশ ভ্যালু হচ্ছে গিয়ে এইটা। সো এটাকে যখন আমরা আমাদের মড দিয়ে মড করছি আমরা কি পাইছি? 5। আর একটা স্ট্রিং ধরো 8 ছিল, সেটাকে আমরা হ্যাশ করার কারণে ধরো 5 পাইছি শুধু, সেটাকেও আমরা যখন আমাদের মড দিয়ে মড করছি আমরা কি পাইছি? 5। আমরা ডেফিনেটলি বুঝতেছি যে দুইটা ডিফারেন্ট স্ট্রিং, কারণ একজনকে হ্যাশ করার পরে এরকম বিশাল বড় একটা সংখ্যা আসছে, আরেকজনকে হ্যাশ করার পর খুব ছোট একটা সংখ্যা আসছে, বাট দুইজনকেই মড করে আমরা 5 পাইছি। সো এখানে যেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে হ্যাশ কলিশন। এই জিনিসটার একটা ফর্মাল নাম আছে, হ্যাশ কলিশন, ঠিক আছে? সো যখন দুইটা ডিফারেন্ট স্ট্রিং এর হ্যাশ ভ্যালু সেম আসে ওইটাকে বলে হ্যাশ কলিশন। এখানে সাইড একটা নোট বলি, ধরো কন্টেস্টে আমরা অনেক অ্যালগোরিদমই শিখি, তাই না? বিএফএস, ডিএফএক্স, ডায়াক্সট্রা, ডিপি, তারপর আরো কমপ্লিকেটেড অনেক অ্যালগোরিদম হয়তো বা শিখি, তাই না? ডিএসইউ, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, হোয়াটএভার। কিছু বেসিক অ্যালগোরিদম আছে যেটা রিয়েল লাইফে অনেক বেশি কাজে লাগে এবং জব ইন্টারভিউতে সবসময় বেশি কাজে লাগে। সিম্পলি ধরো বিএফএস, ডিএফএস মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা অ্যালগোরিদম যেগুলো জব ইন্টারভিউতে কাজে লাগে যদি আমি বলতে চাই, তাহলে ধরো সিম্পল ডিপি এন্ড 4 নাম্বার আরেকটা বলবো সেটা হচ্ছে হ্যাশ। ধরো সব কেউ যদি বলে যে জব ইন্টারভিউতে কাজে লাগে সবচেয়ে পপুলার 4টা অ্যালগোরিদম বলতে, এই 4টাই প্রবাবলি আসবে, ঠিক আছে? হ্যাশ খুবই পপুলার একটা জিনিস, কারণ আমাদের রিয়েল লাইফে যত কাজই করি সব জায়গায় হ্যাশ আসে। তুমি গুগলে একটা সার্চ করতেছো, তুমি কিছু একটা কাজ করতেছো, তুমি ফেসবুকে একটা পোস্ট দিচ্ছ, সেখানে হ্যাশ আছে, ঠিক আছে? সো হ্যাশ খুবই ইম্পর্টেন্ট ওই সেন্সও। সো হ্যাশের একেবারে বেসিক থেকে সবকিছু বোঝাটাও ইম্পর্টেন্ট। ওকে, সো এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম সেখানে ফেরত আসি। হ্যাশ কলিশন একটা ঝামেলা। তো আমরা হ্যাশ কলিশন যেটা করি সেটা হচ্ছে গিয়ে হ্যাশ কলিশন রিজলভ করি। তুমি যদি গুগল করো যে হ্যাশ কলিশন রিজলভিং অ্যালগোরিদম, অনেক অ্যালগোরিদমই পাওয়ার কথা, ঠিক আছে? সবচেয়ে সিম্পল একটা অ্যালগোরিদম যদি আমি বলি, এই অ্যালগোরিদমটাকে বলা হয় হচ্ছে গিয়ে প্রবাবলি বাকেট চেইনিং। আমি যদি নাম ভুল না বলে থাকি এরকমই একটা কিছু নাম হওয়ার কথা, বাকেট চেইনিং অর সামথিং। তো আইডিয়াটা কোথা থেকে আসে? আইডিয়াটা হচ্ছে এটা, ধরো আরেকটু পিছন থেকে আমরা আসি হ্যাশ কলিশন রিজলভিং এ যাওয়ার আগে। ধরো তুমি
একটু এই জায়গাটা আমরা একটু পজ রাখি, কারণ আমরা যে জিনিস মানে হ্যাশ কালেকশন রিজলভিং এর জন্য যেটা নিয়ে কথা বলবো সেটা একটু পিছন থেকে আসা দরকার। সো আচ্ছা, ম্যাপ সবাই ইউজ করতে পারো এসটিএল এর, রাইট? এসটিএল এর আরো একটা জিনিস আছে, আনঅর্ডার্ড ম্যাপ, ঠিক আছে? এই আনঅর্ডার্ড ম্যাপ কে কে ইউজ করতে পারো এবং মোটামুটি বুঝো, একটা ইয়েস নো রিপ্লাই দাও তো চ্যাটে। এসটিএল এর আনঅর্ডার্ড ম্যাপই ধরো ইউজ করো অর সামথিং। সো হ্যাঁ, প্রায় সবাই পারো। ওকে, সো আচ্ছা নাজিয়া, তুমি বলো যে এসটিএল এর ম্যাপে ধরো আমি এসটিএল এর ম্যাপ এভাবে করে ডিক্লেয়ার করলাম যে লেটস সে ইন্টিজার এম, আর আনঅর্ডার্ড ম্যাপের ক্ষেত্রেও একইভাবে ধরো ডিক্লেয়ার করলাম ইন্টিজার ধরো এইচ, ঠিক আছে? তো আমি ধরো যদি এই কাজটা করি, সিম্পলি লিখলাম যে M30 ইকুয়াল টু 5, আর এখানে ধরো একই জিনিসই লিখলাম H30 ইকুয়াল টু 5। এটা করতে আমার কমপ্লেক্সিটি কত লাগবে, সময় কত লাগবে দিবোতে? ভাইয়া লগেন না? লগইন, ওকে। আর এটা করতে? ভাইয়া এটা কমপ্লেক্সিটি মনে হয় আচ্ছা এটা তো লগেনই লাগার কথা। ওকে, যদি দুইটাই লগইন লাগে, যদি দুইটাই লগইন লাগে তাহলে আচ্ছা আমি নিজের ভয়েস শুনতেছি। আচ্ছা যেটা বলতেছিলাম, যদি দুইটাই লগইন লাগে সো তাহলে পার্থক্য কি, কেন দুইটা আছে, ম্যাপ আছে এবং আনঅর্ডার্ড ম্যাপ, দুইটা কেন আছে অ্যাকচুয়ালি? ভাইয়া আনঅর্ডার্ড ম্যাপ তো হচ্ছে গিয়ে আমার সর্ট করে দেয় না বিষয়টাকে, মানে কোনটা যখন বলছো? নরমাল ম্যাপ হচ্ছে সর্ট দেয়, আনঅর্ডার্ড মানে কি অর্ডার থাকে না। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো নরমাল ম্যাপে জিনিসটা সর্টেড অর্ডারে থাকে বা অর্ডার্ড থাকে, ঠিক আছে? ওকে, সো তাহলে তো নরমাল ম্যাপ আরো ভালো। আমরা আনঅর্ডার্ড ম্যাপ কেন ইউজ করবো তাহলে? নরমাল ম্যাপ তো আরো এক্সট্রা কিছু কাজ করে, আনঅর্ডার্ড ম্যাপ তো আরো কম কাজ করে, তাহলে আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করার কোনো কারণ আছে? ভাইয়া ওইটা ইনসারশন মনে হয় আরো কম, ওয়ানে হয়ে গেছে। আচ্ছা, সো ইনসারশন অর্ডার অফ 1 বলতেছো, কিন্তু অন্যগুলা ধরে এই যে এখানে যেরকম H30 ইকুয়াল টু 5 লিখলাম, এটা করতে কত টাইম লাগবে? ভাই অর্ডার অফ 1ই লাগবে এটা। আচ্ছা, এটা মনে হয় তামিম বলতেছো অর্ডার অফ 1 লাগবে। ওকে, ভাই ভাই মানে একবার একটা প্রবলেম ফেস করছিলাম যে মানে আমি ম্যাপ দিয়ে আমার একটা টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে দেখা গেছে কোর্সেফে একটা টেস্ট কেস পাস হয়, আরেকটাতে টাইম লিমিট এরর আসছিল। আবার আনঅর্ডার্ড ম্যাপ দিয়ে মানে সেমটাই সাবমিট করেছিলাম, তারপর ভাই দেখি যে মানে যেটা ওইখানে মানে অর্ডার্ড ম্যাপ দিয়ে যেটাতে পাস করে সেটাতে টাইম লিমিট আসে, আবার ওইখানে যেটাতে কি টাইম লিমিট আসছে সেটা আবার এখানে একসেপ্টেড হয় ভাই। এর জন্য সো মানে দুইটা ডিফারেন্ট টেস্ট কেসে যেটা হয়েছে যে ম্যাপ হচ্ছে হয়তো টেস্ট কেস 1 পাস করছে, টেস্ট কেস 2 তে যে টি লিখে গেছে। জি ভাই, আনঅর্ডার্ড ম্যাপ হচ্ছে গিয়ে 1 নম্বরে টি লিখাচ্ছে আর 2 নাম্বার পাস করতেছে, এরকম কিছু জি একটা ভাই, হচ্ছে। জি ভাই মানে অর্ডার অফ ওয়ান হলে ভাই ওটা তো মানে আমার অর্ডার লিনিয়ার হওয়ার কথা ছিল ভাই, কিন্তু ভাই মানে দেখা যাচ্ছে যে ওটা মানে এরকম হয় না ভাই, মানে এক্স্যাক্টলি। সো same হয়। এখানে একটু ঝামেলা আছে, সো আমাদের ইন্টারনাল ইমপ্লিমেন্টেশনটা একটু বুঝতে হবে যে জিনিসটা কিভাবে কাজ করে, কেন কি হচ্ছে এটা বুঝতে হবে। না বুঝে ইউজ করলে আসলে এই ধরনের ঝামেলায় আমরা পড়বই। সো প্রথম কথা হচ্ছে, নাজিয়া বলছিল অর্ডার অফ লগইন আর প্রবাবলি তামিম বলছিল অর্ডার অফ 1, দুইটার একটাও ট্রু না। মানে দুইটাই অ্যাকচুয়ালি, তুমি যদি ডিরেক্টলি এটাই বলো তাহলে এটা ভুল। আনঅর্ডার্ড ম্যাপ এই দুইটার একটা কমপ্লেক্সিটিতেও কাজ করে না। আনঅর্ডার্ড ম্যাপের কমপ্লেক্সিটি হচ্ছে amortized order of 1। ওকে, তুমি শুধু অর্ডার অফ 1 বলতে পারো না, জিনিসটা amortized order of 1। এখন কোশ্চেন হচ্ছে amortized মানে কি? as far as I remember আমি তোমাদেরকে প্রবাবলি পড়াইছি যে amortized মানে কি। কারো মনে থাকলে বলতে পারো যে amortized order of 1 মানে কি? ভাই তার মানে ওই যে বলছিলেন যে মানে ভেক্টরের ক্ষেত্রে একটা উদাহরণ দিছিলেন যে একটা এলিমেন্টকে ইনসার্ট করতে হচ্ছে আপনার অর্ডার অফ n লাগে, বাট nটা এলিমেন্টসকে ইনসার্ট করতে এখানে অর্ডার অফ nই লাগে, মানে এভারেজ সামথিং টাইপ এই টাইপের।
হ্যাঁ, সো অ্যামোর্টাইজড কমপ্লেক্সিটি মানে হচ্ছে যে ধরো, বা এটাকে আসলে অ্যামোর্টাইজড অর্ডার অফ ওয়ান না বলে এটাকে প্রবাবলি অ্যামোর্টাইজড অর্ডার অফ এন বলা উচিত। সো অ্যামোর্টাইজড কমপ্লেক্সিটি মানে হচ্ছে এইটা, তোমার একটা সিঙ্গেল অপারেশনের কমপ্লেক্সিটি, ধরো আমি বললাম অ্যামোর্টাইজড অর্ডার অফ এন, এই কথাটার মানে হচ্ছে, ধরো আমি বললাম যে একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে অ্যালগোরিদমটার কমপ্লেক্সিটি অ্যামোর্টাইজড অর্ডার অফ এন। এইটার মানে একটা সিঙ্গেল অপারেশনে ওয়ার্স্ট কেসে অর্ডার অফ ওয়ান অথবা অর্ডার অফ লগ এন, আই ডোন্ট নো, যে কোনো কিছু, ইভেন অর্ডার অফ এনও টাইম লাগতে পারে একটা সিঙ্গেল অপারেশনে। বাট এনটা অপারেশনে, মানে আমি যদি এনটা অপারেশন করি তাহলেও আমার অর্ডার অফ এন টাইম লাগবে। তো এটা কাইন্ড অফ এরকম যে তোমার একটা অপারেশনে অতিরিক্ত বেশি টাইম লাগলে অন্য অপারেশন গুলো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। সো ধরো তুমি আনঅর্ডার্ড ম্যাপে একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে তোমার অর্ডার অফ এন টাইম লাগছে, অন্য এলিমেন্ট গুলো অ্যাক্সেস করতে তাহলে ধরো অর্ডার অফ ওয়ান টাইম লাগবে, এবং আলটিমেটলি এন বার তুমি যদি অপারেশন করো তোমার অর্ডার অফ এন টাইমই লাগবে। এইটা হচ্ছে গিয়ে আনঅর্ডার্ড ম্যাপের বৈশিষ্ট্য। ওকে, সো এইখানে আরো একটু তারপরে ঝামেলা থাকে। কিরকম? আনঅর্ডার্ড ম্যাপ তার মানে কি আমাকে বলছে যে আনঅর্ডার্ড ম্যাপ এন অপারেশন করবে অর্ডার অফ এন। আর তাহলে নর্মাল ম্যাপ কি করে? নর্মাল ম্যাপ এন অপারেশন করে হচ্ছে গিয়ে অর্ডার অফ এন লগ এন এ, কারণ নর্মাল ম্যাপের ক্ষেত্রে কোনো নেই, পার অপারেশন লগ এন টাইম। তাহলে ওই যে একটু আগে আমি শিওর না কে জানি বলছিলাম, তামিম ওয়াসিফ কেউ একজন হয়তো বলতেছিল যে ওই কোড শেফে কোনো একটা প্রবলেমের ঝামেলায় পড়ছিল, যে ঝামেলাটা হচ্ছে যে এটাই যে একটা টেস্ট কেসে পাস করে আর একটাতে পাস করে না আনঅর্ডার্ড ম্যাপে। তো আমরা তো দেখতে পাচ্ছি এনটা অপারেশন করতে গেলে আনঅর্ডার্ড ম্যাপ সবসময় বেটার কাজ করে। তো এটা হওয়ার কারণ কি, যে ম্যাপ হচ্ছে গিয়ে এক নাম্বার টেস্ট কেস পার করতে পারছে, কিন্তু আনঅর্ডার্ড ম্যাপ এক নাম্বার টেস্ট কেস পার করতে পারেনি। তো এখন একটু ঝামেলা বাকি আছে। ঝামেলাটা হচ্ছে এইটা, আনঅর্ডার্ড ম্যাপ এনটা অপারেশনে অর্ডার অফ ওয়ানে কাজ করে এটা সত্যি না, এনটা র্যান্ডম অপারেশনে। যদি অপারেশন গুলা র্যান্ডম হয়, কেউ বসে বসে যদি ধরো একেবারে কেয়ারফুলি অপারেশন গুলাকে ক্রিয়েট না করে র্যান্ডমলি অপারেশন গুলা করা হয়, যেটা রিয়েল লাইফে হয়, কন্টেস্টে কি ঘটে, প্রবলেম সেটার হচ্ছে গিয়ে বসে বসে হচ্ছে গিয়ে তোমার টেস্ট কেস বানায় ওয়ার্স্ট কেস সিমুলেট করার জন্য। আর রিয়েল লাইফে কি হয়, আমরা নর্মালি গুগলে সার্চ করি, গুগলে সার্চ করার সময় আমি হিসাব করে এমন সার্চ করি না যেটাতে হচ্ছে গিয়ে গুগলের বেশি টাইম লাগবে, আমি আমার যেটা দরকার সেটা করি এবং সেটাকে র্যান্ডম সার্চ হয়, তাই না? সো রিয়েল লাইফে অপারেশন গুলো র্যান্ডমই হয়। আনঅর্ডার্ড ম্যাপ যেটা বলে এনটা র্যান্ডম অপারেশন সে অর্ডার অফ এনে করে। সো যেটা বলতেছিল, মানে যেই বলতেছিল যে কোড শেফের প্রবলেমে ঝামেলায় পড়ছিল, সে এই টাইপের ঝামেলায় পড়ছো যে অপারেশন গুলো র্যান্ডম ছিল না, যে কারণে আনঅর্ডার্ড ম্যাপ বেশি সময় নিচ্ছিল, ম্যাপের চেয়েও বেশি সময় নিচ্ছে। ওকে, তো কি হইতেছে সেটা নিয়ে আমরা অনেক কথা বলছি, বাট এই জিনিসটা মুখস্থ করে রাখার কোনো কারণ নেই। এই জিনিসটা কিভাবে কাজ করে আনঅর্ডার্ড ম্যাপ, সেই জিনিসটা আমরা আগে বুঝি, তাহলে এই জিনিসটা তুমি এমনিতেই ফিল করতে পারবা যে কখন জিনিসটা কাজ করবে কখন জিনিসটা কাজ করবে না, কখন অপারেশন আসলেই র্যান্ডম কখন না। তো আমরা একে একে আসি। ফার্স্ট কথা, ম্যাপ কিভাবে কাজ করে কেউ একজন বলো তো? মানে লগ ইন টাইম লাগে পার কোয়েরি বুঝলাম, বা বাইনারি সার্চ ট্রি ইউজ করা। বাইনারি সার্চ ট্রি ইউজ করে হচ্ছে গিয়ে ম্যাপ কাজ করে, বাট বাইনারি সার্চ ট্রি তো অনেক বড় হইতে পারে, তাইলে মানে তখন ধরো একটা বাইনারি সার্চ ট্রি এর লেংথ যদি n সাইজের হয় তখন ঝামেলা না? জি ভাই, মানে মানে ওই ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি, মানে যে রেড ব্ল্যাক ট্রি নাকি এই টাইপ একটা ছিল ভাই, ওই জিনিসটা আমরা ইউজ করে ভাই। এক্স্যাক্টলি। সো ম্যাপ যেটা করে সেটা হচ্ছে ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি দিয়ে কাজ করে। আমার যদিও মনে পড়ে আমি তোমাদের অনেক আগে কোন একটা ক্লাসে 5-6 মাস আগের ক্লাসে বুঝাইছিলাম একটু যে ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি কি। সো সেটা নিয়ে আমি আর বেশি কথা বলতেছি না, বাট ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি যেটা করে সে তার ডেপথ থাকে হচ্ছে গিয়ে সবসময় লগ এন কাইন্ড অফ, ঠিক আছে? সো তার ট্রিটার ডেপথ লগ এর বেশি হয় না, এবং তুমি এরপরে ওই বাইনারি সার্চ ট্রির মধ্যে ওই ডেপথে যে খুঁজে বের করা বা ইটি করা ঝামেলা, এবং ওইখানে যে কোনো অপারেশনও আবার ইসে করে দেওয়া যায়, লগ ইনে করে দেওয়া যায়, ঠিক আছে? সো এই কারণে নর্মাল ম্যাপ
সব সময় লগ ইন টাইম নেবে, একেবারে লাইক ফিক্সড, ওইখানে কোনো নাই, র্যান্ডমনেস নেই বা যা ইচ্ছা তাই। আনঅর্ডার্ড ম্যাপ কিভাবে কাজ করে? আনঅর্ডার্ড ম্যাপের পুরো আইডিয়াটা দাঁড়ায় আছে হচ্ছে গিয়ে হ্যাশিং এর উপরে। আমরা হ্যাশ থেকে কেন এখানে চলে গেছিলাম, কারণ আনঅর্ডার্ড ম্যাপের পিছনে পুরো কাজটা হচ্ছে হ্যাশিং এ। ওকে, সো পুরো জিনিসটা কিভাবে কাজ করে আমি একটু করে দেখাই, কারণ মুখে বললে এই জিনিসটা আসলে বোঝানো কঠিন, করে দেখাইতে এবং কম টাইম লাগবে। সো ধরো আমরা একটা আনঅর্ডার্ড ম্যাপ ধরো এইভাবে করে আমরা ডিক্লেয়ার করি, তাই না? ধরো লেটস সে আমরা স্ট্রিং এর আনঅর্ডার্ড ম্যাপ নিচ্ছি। ওকে ওকে, STL এ আমরা এইভাবে করে ডিক্লেয়ার করি। ধরো এই আনঅর্ডার্ড ম্যাপটা আমরা নিজেরা বানাইতে চাই। ওকে, তো আমরা কিভাবে বানাইতে পারি? আমরা এইভাবে বানাই, লেটস সে সো STL এর আনঅর্ডার্ড ম্যাপ ইউজ না করে আমরা নিজেরা আনঅর্ডার্ড ম্যাপ বানাইতে চাচ্ছি, তখন আমরা এইভাবে করে বানাবো। তো ধরো এইখানে অপারেশন আমরা কি করতাম, যে ধরো m তানজির ইজ ইকুয়াল টু 25, এটা আমরা লিখতাম, তাই না? এখানে আমরা কি করব, m আমাদের ফাংশনের নাম কি ছিল, হ্যাশ স্ট্রিং। ঠিক আছে, তো এখন জিনিসটা দেখো, হ্যাশ স্ট্রিং কি করবে, হ্যাশ স্ট্রিং হচ্ছে গিয়ে তোমার এই তানজির স্ট্রিংটাকে হ্যাশ করবে, হ্যাশ করে একটা ইন্টিজার ফেরত দিবে। ঠিক আছে, আমি কি করতেছি, একটা ইন্টিজার অ্যারে m এর ওই ইন্ডেক্সে যায় তানজিরের হ্যাশ ভ্যালু যত। ঠিক আছে, ধরো লেটস সে এটা রিটার্নস 152 ফর তানজির, ধরো তানজিরকে হ্যাশ করে সে 152 পাইছে। সো এই যে এখানে কি হবে, m152 তে, সো এটা বেসিক্যালি কি হচ্ছে, m152 ইজ ইকুয়াল টু 25 লেখা হচ্ছে। ঠিক আছে, তো এবং তাহলে আমাদের কি করা লাগবে, যে আমরা লাইক মডটাকে ধরো ম্যাক্স এর সমানই রাখলাম, এবং আমাদের ধরো ম্যাক্স হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 1 2 3 4 5। আমরা এখন তাহলে মডটা 10 টু দি পাওয়ার 9 এর মতো নিতেও পারবো না, আমরা 10 টু দি পাওয়ার 5 এর মতো একটা মড নিলাম। ঠিক আছে, সো দিস মেক্স সেন্স, তাই না? সো আমরা এইভাবে করে আনঅর্ডার্ড ম্যাপকে এখানে ইমপ্লিমেন্ট করতেই পারি। সো এইখানে যে কি সমস্যা ঘটবে, ওই যে হ্যাশ কলিশন। ধরো এখানে এটা হয়েছে যে হ্যাশ স্ট্রিং এবিসিডি এবিডি হোয়াটএভার কিছু একটা, এটা ইকুয়াল টু আমি ধরো হচ্ছে 33 আমি বসাইতে চাইছিলাম। সমস্যা কি হয়েছে, যে এইটারও হ্যাশ ভ্যালু ধরো 152। ঠিক আছে, তো মানে বেসিক্যালি এটা বলতে চাচ্ছি। ওকে, এই যে এখন হ্যাশ কলিশন হচ্ছে। তো আমরা নর্মাল আনঅর্ডার্ড ম্যাপে কি জানি, যে এটা জীবনে কোনোদিন হবে না নর্মাল আনঅর্ডার্ড ম্যাপের ক্ষেত্রে, যে আমি m তানজির ইকুয়াল টু 25 লিখলাম, তারপর m abd wer ইকুয়াল টু 33 লিখলাম, এরপর আমি যখন বললাম যে প্রিন্ট হচ্ছে সি আউট m লাইক, এখন কি করবে, এটা যখন আমি প্রিন্ট করতে বলবো সে প্রিন্ট করবে হচ্ছে গিয়ে 33। এটা তো জীবনে কোনোদিন হবে না, সে ওখানে 25 করবে, তাই না? সো নর্মাল আনঅর্ডার্ড ম্যাপ বা STL এর আনঅর্ডার্ড ম্যাপ যেটা করে, হ্যাশ রিজলভ করার সিস্টেম রাখে। ঠিক আছে, এই যে আমরা এখানে বলতেছিলাম যে হ্যাশ কলিশন রিজলভিং অ্যালগরিদম। সো STL এ এই জিনিসটা ধরো ইমপ্লিমেন্ট করা আছে। ওকে, বাট সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা আছে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। বাট কথা বলার আগে জাস্ট যে জিনিসটা দেখাইতে বলতে চাচ্ছিলাম, যে কেন এই হ্যাশ করে আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করলে কমপ্লেক্সিটি বেটার হচ্ছে লগইন থেকে, এইটা এক্স্যাক্টলি ডিরেক্ট করলে অর্ডার অফ 1 টাইমই লাগতেছে, তাই না? কারণ আমরা একটা ইন্টিজার অ্যারেতে অ্যাক্সেস করতেছি।
আমাদের মেমোরি বেশি লাগতেছে, বাট আমরা একটা ইন্টিজার অ্যারেতে অর্ডার অফ 1 এ অ্যাক্সেস করতেছি। সো এটা অবশ্যই ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি এর লগইন এর চেয়ে বেটার। সো এইখান পর্যন্ত সবাই সবকিছু বুঝছো কিনা একটা ইয়েস নো রিপ্লাই দাও। তারপরে আমরা হ্যাশ রিজলভিং নিয়ে কথা বলি, কলিশন রিজলভিং নিয়ে কথা বলি। ওকে, সো আই গেস সবাই বুঝছো। রাকিব কি ক্লাসে আসো? রাকিব হয়তো নাই। যাই হোক, যেটা বলতেছিলাম, ভাইয়া র্যান্ডমের ব্যাপারটা বুঝি না। র্যান্ডম বলতে মানে ভাইয়া আপনি বললেন না যে র্যান্ডম টেস্ট কেস ইউজ করে, ওই ব্যাপারটা বুঝি না আসলে। আসতেছি, মানে ওইখানে একটু পরে আসতেছি। মানে এখন পর্যন্ত আমাদের, মানে আমরা যেভাবে আনঅর্ডার্ড ম্যাপটা ইমপ্লিমেন্ট করছি, সেখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে our implementation always works in order of 1. Our implementation is sometimes wrong. ঠিক আছে, কারণ সামটাইমস সে ভুল করে। সো জিনিসটা এইটা, আমরা চাই এটা our implementation মোস্ট অফ দ্য টাইম অর্ডার অফ 1 এ কাজ করবে, কিন্তু এটা অলওয়েজ কারেক্ট হবে, সে যাতে কখনো ভুল না দেয়। সো নাজিয়া যেটা বলতেছিল যে র্যান্ডম টেস্ট কেস আর নর্মাল টেস্ট কেস কি বা সামথিং, সেটা আমরা এখন নিয়ে আসতেছি। ওকে, সো আমরা এখন তাহলে এখানে আসি যে রিজলভ কিভাবে করা যায়। তো আমরা বলতেছিলাম যে একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে বাকেট চেইনিং। ওকে, সো বাকেট চেইনিং এর আইডিয়াটা আমরা, মানে ধরো ইমপ্লিমেন্ট করার সময় অবশ্যই অনেক, মানে পয়েন্টার রেখে অনেক সুন্দর করে টাইম বাঁচে ইমপ্লিমেন্ট করে, বাট আমরা যদি ডিরেক্ট একটা কিছু ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা এভাবে করে ইমপ্লিমেন্ট করতে পারবো। দেখো, কি হইতেছে। সো আমরা এখন এই কাজটা করবো, আমরা ইন্টিজার অ্যারে রাখবো না, আমরা ভেক্টর রাখবো, এবং আমরা আরো কিছু জিনিসও রাখবো, পেয়ার রাখবো। কেন করতেছি দেখো, আমাকে যখন বলা হবে যে এম হ্যাশ, মানে এসপিএল এ যদি ধরো বলা হইতো, মানে এসপিএল এখনো এটাই, আমরা এখনো এই যে এটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, কিন্তু আমরা এইভাবে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি যাতে আমাদের কোনো ভুল কখনো না হয়। তো এই জিনিসটাকে আমরা কিভাবে করব, এই যে দেখো আবার কি হইতেছে যে আমরা এমটা তো এখন একটা ভেক্টর, তাও আবার পেয়ারের ভেক্টর। তো আমরা যখনই বললাম যে এম তানজিরে 25 রাখো, আমরা কি করছি, এম হ্যাশ স্ট্রিং তানজির, মানে এম 152, কারণ তানজিরের হ্যাশ হচ্ছে 152, আমরা এম 152 তে পুশ ব্যাক করছি একটা পেয়ার, যে পেয়ারের ফার্স্ট ভ্যালুটা হচ্ছে তানজির, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে যেটা আমাকে রাখতে বলা হয়েছিল 25। ধরো আমরা এই কাজটা করলাম। এখন আমাকে যদি বলে, এরপরে ধরো আমার এই যে আগের বারের মতোই, এই যে এটাও ঠিক আছে, এই এই জিনিসটাও করতে বলা হয়েছিল। সো ধরো তখন আমি এটা রাখলাম, সো তখন কি হবে,
সো আমরা এই একইভাবে রাখবো। এরপরে আমাকে যখন প্রিন্ট করতে বলবে, সরি, সো ধরো আমাকে যখন এটা প্রিন্ট করতে বলতেছিল যে এম তানজির প্রিন্ট করো, সো আমরা তখন ধরো একটা ফাংশন লিখে কাজ করি, ঠিক আছে? তো সেই ফাংশনটা কিভাবে কাজ করবে, তানজিরের মধ্যে আসলে কি আছে সেটা আমাদের জানা দরকার, তাই না? সো আমরা তাহলে এই কাজটা করবো। ফার্স্ট অফ অল আমরা হ্যাশটা বের করব। এরপর আমরা জানি যে এম এর তম ভেক্টর অথবা বাকেট, ওই ভেক্টর গুলাকে বাকেট বলা হয়, সেখান থেকে বাকেট চেইনিং আইডিয়াটা কাইন্ড অফ। সো এই এম এর তম যে ভেক্টর বা বাকেট, সেইখানে আমাদের যাওয়া লাগবে। সো সেখানে যেও আবার সেখানে একাধিক জিনিস আছে, কোথাও হচ্ছে এইটা আছে, কোথাও হচ্ছে তানজির আছে, তাই না? তো আমাদের তাহলে লুপ ঘুরাইতে হবে। ইফ v dot first equal তানজির, return v dot second, সরি তানজির কেন লিখলাম, yes, তাহলে return v dot second। এখন দেখো এইখানে তাহলে অবশ্যই ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে এটা ধরো 33 ছিল, তাহলে এখানে অবশ্যই হচ্ছে প্রিন্ট করবে 25, 33 প্রিন্ট করবে না, কারণ আমরা অ্যাকচুয়ালি তানজিরের যে ভ্যালুটা আমরা রাখছিলাম সেটাই বের করে আনছি, ঠিক আছে? এন্ড অলসো সেই ক্ষেত্রে আসলে আমরা এইখানেও যে ডাইরেক্ট করছিলাম এটা আসলে করা যাবে না, এখানে আমাদের আসলে একটু অন্যভাবে করতে হবে। তো আমি জাস্ট যেহেতু দেখাচ্ছি পুরাটাই দেখাই। ধরো সো যে জিনিসটা হবে সেটা হচ্ছে এরকম। সেট ভ্যালু করার সময় তো আসলে একটা ইন্টিজারের সাথে লাগবে। তো আমরা আসলে এই কাজটাও তখন করতে পারবো না, কারণ কি, কারণ অলরেডি তানজিরের ভ্যালু কিছু একটা থাকতে পারে, আমরা তো বাকেটে একাধিক তানজির রাখতে চাই না, একটা তানজিরই থাকুক, তাই না? তো আমরা এটাকে তাহলে কিভাবে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি যে সেট ভ্যাল তানজির 25, সেট ভ্যালু কল দিয়ে দিলাম, সে তাহলে ওইভাবে করে দিবে, ঠিক আছে? সেট ভ্যাল কি করতেছে, সে চেক করতেছে বাকেটে অলরেডি ওই স্ট্রিং এস অথবা তানজির আছে কিনা, যদি থাকে তাহলে সেটার ভ্যালুকে ধরো সরি এটা ভ্যাল হবে, সেটার সেকেন্ড এলিমেন্টটাকে চেঞ্জ করে দিয়ে ভ্যাল বানায় দিল, দিয়ে সে রিটার্ন করলো। আর যদি সেটা রিটার্ন না করে তার মানে কি বাকেটে আগের থেকে তানজির নাই, সো সে বাকেটের মধ্যে তানজির এবং ভ্যালুকে পুশব্যাক করে তারপরে বের হয়ে গেল। এখানে প্রবাবলি ডাইরেক্ট ভি ডট সেকেন্ড লেখা যায় না, সি প্লাস প্লাসে যেভাবে করার কথা সেভাবে করলো, বাট আমি আইডিয়াটা বুঝাতে চাচ্ছি, মানে এখানে ক্লিন কোড লিখতে চাচ্ছি না, আমি আইডিয়াটা বুঝাতে যাচ্ছি। সো এইটা যদি আমরা করি, এটাকে কাইন্ড অফ বলা যায় যে বাকেট চেইনিং আইডিয়া, ঠিক আছে? সো আমরা আসলে কাইন্ড অফ ধর একটা বাকেটের মধ্যে চেইনের মতো করে একটার পর একটা এলিমেন্ট রাখা আছে যাদের সবার হ্যাশ ভ্যালু সেম, যাদের সবার হ্যাশ ভ্যালু সেম তারা সবাই একই বাকেটে গেছে বা একই ভেক্টরে গেছে, সেই ভেক্টরের মধ্যে একটা চেইনের মতো পরপর সবাই রাখা আছে। তো যখনই আমি কোনো অ্যাক্সেস করতেছি বা কোনো অপারেশন করতেছি, আমি পুরো একটা লুপ ঘুরাচ্ছি, ওই বাকেটে যতগুলো এলিমেন্ট আছে তার উপরে লুপ ঘুরাচ্ছি, ঠিক আছে? সো এই যে সেট ভ্যাল, গেট ভ্যাল, বাকেটে চেইনিং এর আইডিয়াটা সবাই সবকিছু বুঝছো? একটা ইয়েস নো রিপ্লাই দিও। সেট ভ্যালটা আরেকবার বুঝাবেন, একটু মিস করছি ব্যাপারটা। দেখো সেট ভ্যালুতে কি হবে, তোমাকে আমি একটা স্ট্রিং, এই যে এটা দেখো আমি কি বলছিলাম, একেবারে এসটিএল এ কি করতাম, এম তানজির ইকুয়াল টু 25 লিখতাম, সেটাকে আমরা এইখানে কি করব, আমরা সেট ভ্যাল তানজির 25 লিখবো। এবং কিভাবে করব, যে আমরা তানজিরের হ্যাশ করলাম, সেই হ্যাশের জন্য আমি একটা ভ্যালু পাইলাম ধরো 152, ঠিক আছে? এই যে 152 নাম্বার ভেক্টরটা,
সেই ভেক্টরে যে আমরা চেক করলাম আগের থেকে তানজির আছে কিনা, সেই ভেক্টরের মধ্যে তো যাদের হ্যাশ ভ্যালু 152 তারা সবাই ওই ভেক্টরে আছে, তাই না? তো আগের থেকেই যদি তানজির থাকে তাহলে তো আমার নতুন করে আর তানজিরকে পুশ করা দরকার নেই, খালি তানজিরের ভ্যালুটা চেঞ্জ করা দরকার। আমি তো এই ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, করে রিটার্ন করলাম। বাট যদি রিটার্ন না হয় এখানে আসে ফাংশনে, তার মানে কি তানজির আগে থেকে নাই ভেক্টরে, তো এখন আমি তানজিরকে নতুন ভাবে আবার পুশ করলাম। আচ্ছা বুঝছি। ওকে, সো এখন তাহলে আমরা আসি যে আমাদের কমপ্লেক্সিটি কত। আমাদের সমস্যা কি হয়ে গেছে এখন তাহলে, আমরা এখন শিওরলি সবসময় ঠিক কি বলে ওটাকে ঠিক অ্যান্সার দেই, বাট আমরা এখন শিওর না যে অর্ডার অফ ওয়ানে কাজ করি। কেন? কারণ আমরা একটা লুপ ঘুরাচ্ছি। তো আমাদের আসলে পার কোয়েরি এখন কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন bucket of hash value of the current ধরো of the ধরো আমরা স্ট্রিং এ কাজ করতেছিলাম। সো আমাদের আসলে টাইম কমপ্লেক্সিটি কত, যে আমার যে গিভেন স্ট্রিংটা আছে ওটাকে হ্যাশ করার কারণে যে ভ্যালুটা আসছে সেই একই ভ্যালু একই হ্যাশ ভ্যালু ওয়ালা যতগুলো স্ট্রিং আছে তারা সবাই ওই বাকেটে আছে, সো ওই বাকেটের টোটাল নাম্বার অফ এলিমেন্টস, কারণ ওইটার উপর আমার পুরো লুপ ঘুরাইতে হচ্ছে, তাই না? এখন এই জিনিসটা তো আসলে আর কেউ লিখবো না, তো আমরা এই জন্য যেটা করি সেটা হচ্ছে গিয়ে অ্যামোর্টাইজড কমপ্লেক্সিটিতে কথা বলি। কারণ আমি কখনোই বলতে পারি না যে আমার পার কুইরি অর্ডার অফ ওয়ান টাইম লাগে, কারণ একটা বাকেটে 2টা এলিমেন্ট থাকতে পারে, 10টা এলিমেন্ট থাকতে পারে, ইভেন nটা এলিমেন্টও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আমার যদি অপারেশন গুলো র্যান্ডম হয় তাহলে কি হবে, যে সব প্রতিটা বাকেটে কি 1-2টা করে এলিমেন্ট থাকবে না, বা 2-3টা করে এলিমেন্ট থাকবে না, মানে সব nটা এলিমেন্টকে আমি হ্যাশ করছি, তাদের সবার হ্যাশ ভ্যালু সেম, তারা প্রত্যেকে আলাদা এলিমেন্ট কিন্তু তাদের সবার হ্যাশ ভ্যালু সেম। এটা তো র্যান্ডমলি যদি এলিমেন্ট গুলো আমি পিক করতাম এটা হওয়া ইম্পসিবল না? র্যান্ডমলি পিক করলে কি হবে, প্রতিটা বাকেটে একটা এলিমেন্ট থাকবে বা 2টা এলিমেন্ট থাকবে বা 3টা এলিমেন্ট থাকবে, এর বেশি হওয়ার তো কোনো কারণ নেই, তাই না? সো র্যান্ডম অপারেশন হইলে প্রতিটা বাকেটে যেহেতু 2-3টা এলিমেন্ট আছে, আমি বলতেই পারি যে অর্ডার অফ ওয়ান টাইম নেবে পার কুয়েরি হয়তোবা। ওয়ার্স্ট কেসে কি হইতে পারে, কোনো জায়গায় হয়তো 10-20টা করে এলিমেন্ট আছে, বা হয়তো অনেক বেশি আছে, 100টা এলিমেন্টও আছে হয়তোবা, তাদের জন্য একটু বেশি টাইম লাগবে। বাট র্যান্ডম কোয়েরি যেহেতু, সো আমি একই কোয়েরিও তো বারবার করবো না, র্যান্ডমলি কোয়েরি করতেছি, সো যেই বাকেটে 100টা এলিমেন্ট আছে সেটাই বারবার কোয়েরি করা হলো সেটা তো হবে না। একটা বাকেটে 100টা থাকলে অন্য বাকেট গুলোতে 1-2টা করে থাকবে বা 0টা থাকবে, তাই না? সো এইটা হচ্ছে গিয়ে আমি বলতেছিলাম যে এখানে র্যান্ডম অপারেশন হইলে আমি গ্যারান্টি দিতে পারি যে এনটা অপারেশনে অর্ডার অফ এন টাইমই লাগবে, এনটা র্যান্ডম অপারেশনে অর্ডার অফ এন টাইমই লাগবে। বাট ধরো আমি এখন জানি তুমি কোড করতেছো, তোমার মড হচ্ছে 10⁹, ঠিক আছে? আমি কি করলাম, আমি প্রথমে একটা জিনিস, বা ধরো আমি একটু সিম্পল আইডিয়া বলি, আমি জানি তোমার মড হচ্ছে গিয়ে, তুমি কোড করতেছো, আমি ধরো প্রবলেম সেটার বা আমি জাজ বা ধরো আমি হ্যাকার, তোমার মড হচ্ছে 100, আমি তোমার কোডে দেখলাম। আমি এখন কি করব, আমি প্রথমে 7 হচ্ছে ইনপুট দিব, মানে 7 ইনপুট দিব না, সরি, ধরো আমি এমন একটা স্ট্রিং কে নিব যেটাকে হ্যাশ করলে 7 হয়, এর পরের বারে কি করব যেটাকে হ্যাশ করলে 107 হয়, তারপরে কি 207, 307, এইভাবে করে আমি অনেকগুলো স্ট্রিং দিব। তখন কি হবে, তুমি একটা লাইক বাকেট বা ভেক্টর বা যাই বলো, মানে একটা অ্যারে নিয়ে রাখছো, যে অ্যারেটা ধরো সাইজ 100 সাইজের, ঠিক আছে? বাট আমি কি করছি, খালি বাকেট 7 সব ঢুকাইছি, বাকেট 7 সবাই আছে, এরপর আমি কুয়েরি গুলো ওই বাকেট 7 করলাম, তখন কি হবে, তোমার টাইম লাগবে কি অর্ডার অফ এন স্কয়ার না? আমি যদি এইভাবে করে লাইক তোমার এনিমির মতো বসে বসে টেস্ট কেস বানাই তোমার কোড দেখে, তাহলে কি অর্ডার অফ এন স্কয়ার টাইম লাগবে না? এটা তো সবাই বুঝতেছো, রাইট? জি ভাই। এক্স্যাক্টলি এই ঝামেলাটাই হচ্ছে গিয়ে যেই বলে থাকছিলা কোড শেফে তোমার প্রবলেমে হয়েছিল, সেটা হচ্ছে এইটা।
জিনিসটা চিন্তা করো, জি ভাই। আনঅর্ডার্ড ম্যাপ এসটিএল এর একটা জিনিস, এবং এসটিএল এর কোড তো হচ্ছে ওপেন সোর্স। সো আমি অ্যাকচুয়ালি আনঅর্ডার্ড ম্যাপ কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে দেখতে পারি, সেখানে কি মড ইউজ করা হয়েছে, কিভাবে হ্যাশ করা হয়েছে, সবই আমি দেখতে পারি, তাই না? সো আমি কি করতে পারি, আমি একটা টেস্ট কেস বানাইতে পারি, যে টেস্ট জি ভাই। কেসে তোমার এই আনঅর্ডার্ড ম্যাপটা এন স্কোয়ারে কাজ করা শুরু করবে, এবং তুমি তখন টিএলই খেয়ে যাবে। জি ভাই, বুঝছি। ওকে, সো তাহলে আমরা কি করব? আমরা তাহলে কখনোই আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করব না? কি করা যায়, কারো কোনো আইডিয়া আছে? ভাই কাস্টম ভাবে এটাকে হ্যাশিং করা যায়, মানে যেটা আছে অলরেডি বিল্ট ইন ওটাকে বাদ দিয়ে? এক্স্যাক্টলি, কাস্টম হ্যাশ। দেখো, তুমি কি করতে পারো, এক নম্বর অপশন, আনঅর্ডার্ড ম্যাপ ডাইরেক্ট ইউজ করতে পারো। এটাতে সমস্যা কি, এটাতে তুমি ধরো সব জায়গায় ঝামেলায় পড়বা, ঠিক আছে? মানে ঝামেলায় পড়বা বলতে লাইক কেউ যদি অ্যাকচুয়ালি ট্রাই করে, একটা প্রবলেম সেটা ট্রাই করে, তোমাকে ঝামেলায় ফেলাইতে পারবে। আরেকটা কাজ কি করতে পারো, তুমি আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করবা, কিন্তু তুমি ওকে বলে দিবা যে হ্যাশটা কিভাবে করতে হবে। তুমি একটা কাস্টম হ্যাশ ফাংশন নিজে লিখবা, লিখে ওকে কোডের মধ্যে বলে দিবা যে আনঅর্ডার্ড ম্যাপকে, যে তুমি আমার লেখা কাস্টম হ্যাশ ফাংশনটাকে তোমার হ্যাশের জন্য ইউজ করো, তুমি নিজে নিজে হ্যাশ করতে যাও না। সেইটা করলে তোমার ধরো ন্যাশনাল বা আইসিপিসি তে যে প্রবলেম সেটার আছে, ঠিক আছে, ন্যাশনালে যারা আছে, সেখানে কোনো ঝামেলা হওয়ার কোনো কারণই নাই। কারণ তুমি যে কাস্টম হ্যাশ ফাংশন লিখবা সেটা তো কেউ জানে না। এবং আইসিপিসি তে কি হয়, তুমি মানে লাইক তুমি কোড করে সাবমিট করার পর তোমার কোড দেখে কেউ টেস্ট কেস কোনোদিন চেঞ্জ করবে না, ঠিক আছে? টেস্ট কেস আগে থেকে সেট করা থাকে। বাট সিএফ এর ধরো তুমি এডুকেশনাল দিচ্ছ, সেখানে এখন একটা সমস্যা হতে পারে। সিএফ এর এডুকেশনালে হ্যাকিং ফেস 24 ঘন্টা থাকে না, এবং অনেক মানুষের কোনো কাজকর্ম নেই, তারা বসে বসে এগুলো হুদেই হ্যাক করে। সো ওইখানে যেটা হইতে পারে, তোমার কাস্টম হ্যাশ ফাংশনটাকে দেখে সে একটা টেস্ট কেস বানাইতে পারে, তারপরে তুমি হচ্ছে গিয়ে ঝামেলা পড়ে যেতে পারবা। বাট এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণই নেই, মানে এটা হুদা, মানে এত এগুলা রেয়ার কেস, এবং কারোর আসলে এত টাইম নেই হুদায় বসে বসে এগুলা বানানো। খুবই মাঝে মাঝে এটা রিয়ারলি হয়। এবং আলটিমেটলি আমরা যদি চিন্তা করি, এমআইএসটির টার্গেট নিশ্চয়ই ন্যাশনাল। ইন্ডিভিজুয়ালি তোমরা সিএফ এ ভালো করো, বাট আমাদের আলটিমেট টার্গেট ন্যাশনাল, এবং সেখানে এটা কোনো ঝামেলা হবে না। সো তাহলে আমরা এটা দেখি কাস্টম হ্যাশ ফাংশন কিভাবে কাজ করে। আম, এখানে আছে। সো এই যে এভরিথিং অ্যাবাউট আনঅর্ডার্ড ম্যাপ নামে একটা টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালে যেতে পারো। যাওয়ার পরে এই যে এখানে দেখতে পারো, এটা একটা হ্যাশ ফাংশন। ধরো সে ফাংশন না, আসলে হ্যাশ স্ট্রাকচার। তুমি কি করতেছো, আনঅর্ডার্ড ম্যাপটা ডিক্লেয়ার করার পরে লাস্টে যায় তুমি আবার এই যে 3 নাম্বার একটা এলিমেন্ট দিচ্ছ, যে এলিমেন্টটা হচ্ছে গিয়ে আবার ওই স্ট্রাকচারটা। এটা দিলে তখন হচ্ছে গিয়ে এসটিএল বুঝে নিবে যে এই স্ট্রাকচারের ভেতর একটা যে ফাংশন আছে, সেই ফাংশনটাকে হ্যাশ হিসেবে ইউজ করা লাগবে, ঠিক আছে? মানে তোমরা ধরো এসটিএল এ সর্ট করছো, তাই না? তো সর্ট করার সময় কম্পেয়ার ফাংশন দিয়ে দেওয়া যায় না নিজে লিখে? ওরকম কাইন্ড অফ একটা কাজ এখানে করতেছো, তুমি ওই স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছ, এসটিএল বুঝে নেবে যে এটা ইউজ করতে হবে হ্যাশের জন্য। এবং এখানে দেখো সে একটা পেয়ার ইন্টিজারকে হ্যাশ করতে কেমনে। মানে আমি হচ্ছে গিয়ে যে আইডিয়াটা দেখাইছি, যে ওই যে গুনটুন করে একটা বেজে নিয়ে সংখ্যা বানায় মড করা, সেটা একটা আইডিয়া, বাট যে কোনো ভাবেই আসলে হ্যাশ করা যাইতেই পারে। এই যে এখানে দেখো সে কি করছে, সে পেয়ারের প্রথম ইন্টিজার পেয়ার, সে পেয়ারের প্রথম ইন্টিজারের সাথে এক্সর করছে পেয়ারের সেকেন্ড এলিমেন্টকে 32 বিট লেফট শিফট করে। সো বেসিক্যালি সে কি করছে আসলে, তো তার কাছে দুইটা পেয়ার ইন্টিজার দেওয়া থাকলে সে আসলে একটা লং লং সংখ্যা বানাই নিচ্ছে ওইখান থেকে, ঠিক আছে? যাই হোক, সো এই ধরনের কাজকর্ম করা যায়, যা ইচ্ছা তাই করা যায়। তুমি চাইলে এখানে রিটার্ন 5 লিখতে পারতা, তাহলে কি হইতো, তোমার যাই ইনপুট দেওয়া হোক হ্যাশ করে খালি 5ই পাবে। তো তখন কি হবে, সবকিছু 5 নাম্বার বাকেটে চলে যাবে। সেটা হইতেই পারে, মানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। অ্যান্ড
ও হচ্ছে যে হ্যাশ টাইপের জিনিসকে রিটার্ন করানোর ব্যবস্থা করছে, এটা প্রবাবলি ইম্পর্টেন্ট না। তুমি এই যে দেখো এই অপারেটরটা কি করে, সাইজ আন্ডারস্কোর টি রিটার্ন করে। তো তুমি সাইজ আন্ডারস্কোর টি টাইপের যে কোনো জিনিসই রিটার্ন করাইতে পারবা। সো এটা একটু গুগল করে এই টিউটোরিয়ালটা পড়বা, তারপর নিজে কোড লিখবা, বিভিন্ন জিনিস করে দেখো কি হয়, নিজে বুঝতে পারবা যে কিভাবে হ্যাশ করা লাগে। এন্ড অলসো হ্যাঁ আনোড, সব হ্যাঁ বলো। হ্যাঁ সব এক বাকেটের মধ্যে নিলে মানে পাঁচ যদি খালি নেই তাহলে কি টিএলই খাওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ মানে আমি জাস্ট বলছি যে ওইটা একটা, মানে তুমি যদি খুবই আচ্ছা। তোমার মন চাইছে করতে চাও তাই করতে পারো, বাট অবশ্যই তুমি সেটা করবা না, তাই তো টেলি খাবে, কারণ এন স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? হুম। তোমার আলটিমেট টার্গেট এমন একটা হ্যাশ ফাংশন লেখা যাতে যাই টেস্ট কেস আসুক না কেন সবাই ডিফারেন্ট এলিমেন্টরা ডিফারেন্ট ডিফারেন্ট বাকেটে যায়, বা একটা সিঙ্গেল বাকেটে যাতে কখনোই দুই তিনটার বেশি এলিমেন্ট না যায়, এটা তোমার টার্গেট হবে, ঠিক আছে? সো যাই হোক, এটা নিজেরা কোড করে দেখো, এই ব্লগে যে গুগল করলে পাবা, ঠিক আছে? ওকে, তো আমরা হ্যাশ নিয়ে এক গাদা কথাবার্তা বললাম এবং আনঅর্ডার্ড ম্যাপ নিয়ে এক গাদা কথাবার্তা বললাম। আই গেস সবাই এখন এখানে সবকিছু বুঝো, তাই না? তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো হ্যাশ বা আনঅর্ডার্ড ম্যাপ নিয়ে। তাহলে ভাই আলটিমেটলি আনঅর্ডার্ড ম্যাপের কমপ্লেক্সিটি কত হইতেছে ওস্ট কেসে এন স্কোয়ার? তুমি যদি অ্যাবসলুট ওয়ার্স্ট কেস বলো তাহলে অর্ডার অফ এন স্কোয়ার, বাট তুমি যদি ঠিক মতো একটা হ্যাশ ফাংশন লেখো, আমি আগের থেকে আমি যদি তোমার মড না জানি, এটা ইম্পসিবল যে আমি একটা টেস্ট কেস তৈরি করছি যেখানে তুমি অর্ডার অফ এন স্কোয়ার টাইম খাবে, তোমার তখন অর্ডার অফ এনই হবে, তাই না? তখন তো তাহলে ভাই অর্ডার ম্যাপ থেকে এটা ভালো অ্যান্সার দিচ্ছে, তাই না ভাই? হ্যাঁ, অর্ডার ম্যাপ থেকে এটা অবশ্যই বেটার তুমি যদি হ্যাশ ফাংশন ঠিকভাবে লেখো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাট অনেক সময় যেটা হয় যে তুমি হ্যাশ ফাংশন হয়তো ঠিকভাবে লিখতেছো না, এবং এখানে যে আরেকটু আছে, দাঁড়ো, এটা ধরো নর্মাল আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করলে সেটার এগেইনস্টে টেস্ট কেসটা কিভাবে বানানো যায় যাতে এন স্কোয়ার টাইম লাগে, সব হ্যাশ কলিশন হয়। এই যে দেখো, we always assume hash maps are order of one per operation, but এটা একটা কি অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে যে each item বা each operation only runs into order of one collisions on average। আমাদের ইনপুট ডেটা যদি কমপ্লিটলি র্যান্ডম হইতো এটা একটা রিজনেবল অ্যাজাম্পশন, আমি এতক্ষণ ধরে যা বলতেছি। কিন্তু যদি ইনপুটটা র্যান্ডম না হয়, কেউ একজন অ্যাডভার্সারিয়ালি তোমার শত্রু হিসাবে এই ইনপুটটা ডিজাইন করতেছে হ্যাকিং ফেজে হয়তো বা, এবং অলসো সে যদি আমার হ্যাশ ফাংশন জানে, তো সে এরকম ইনপুট তৈরি করতে পারবে যাতে তুমি অর্ডার ফেন্স করে ঝামেলায় পড়ে যেতে পারো, ঠিক আছে? এবং এই যে সে অ্যাকচুয়ালি এখানে পুরো আইডিয়াটা লিখছে যে কিভাবে টেস্ট কেস জেনারেট করা লাগবে যাতে আনঅর্ডার্ড ম্যাপে ঝামেলায় মানুষ পড়ে, এবং এই যে জিসিসি এর অ্যাকচুয়াল অফিসিয়াল ইমপ্লিমেন্টেশন এখানে আছে, সেই ইমপ্লিমেন্টেশন দেখে বের করা পসিবল, ঠিক আছে? সো যাই হোক, এগুলা খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র, এগুলা নিয়ে পড়ালেখা করে দেখুন। ওকে, আমি পার্সোনালি একটা জিনিসই, সেটা হচ্ছে এটা, আমি যদি দেখি যে আমি 100% শিওর যে আমার এন লগ এর বেশি টাইম, মানে এন লগ এন টাইম পাস করবে, ধরো 10⁶ এবং টাইম লিমিট 1 সেকেন্ড, এন লগ এন পাস না করার কোনো কারণ নেই, আমি তখন ম্যাপ ইউজ করে ফেলি। আনঅর্ডার্ড ম্যাপের হ্যাশ ফাংশন লেখো, ই করে, এগুলো এত ঝামেলা কে করে? আর যদি আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করাই লাগে দেন মানে হ্যাশ ফাংশন ইউজ করাটা বেটার, অ্যাটলিস্ট কোড ফোর্সেস। বাংলাদেশের ন্যাশনালে এখনো এইভাবে করে আনঅর্ডার্ড ম্যাপ নিয়ে ঝামেলা করে সেটা এখনো কেউ খুব বেশি করে নাই, বাট করতেই পারে। সো ন্যাশনালেও রিস্ক নেওয়ার জন্য চাইলে একটা কাস্টম হ্যাশ ফাংশন লিখে সেটা ইউজ করাটা খারাপ আইডিয়া না, লিখতে বেশি টাইম লাগে না কাস্টম হ্যাশ ফাংশন। যাই হোক, সো হ্যাশিং এর বেসিক এবং আনঅর্ডার্ড ম্যাপ নিয়ে কথাবার্তা এখান পর্যন্তই। ওকে, তো আমরা একটা ছোট প্রবলেম দেখি। ওকে, কোন প্রবলেমটা দেখবো? প্রবলেমটা পড়, আমি প্রবলেমের লিঙ্কটা চ্যাটেও দিয়ে দিচ্ছি, সো আমার স্ক্রিন শেয়ার থেকেও পড়তে পারো অথবা চ্যাটে যে লিঙ্ক দিলাম সেখান থেকেও পড়তে পারো। প্রবলেম পড়ার পরে হচ্ছে তামিম বলবো যে প্রবলেমে কি চাইছে। জি ভাই।
ওকে, সো 5:22 বাজে প্রবলেমটা পড়ো, প্রবলেম ডিসকাস করতে 5-10 মিনিট লাগবে। আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। সো 5 মিনিটের মধ্যে প্রবলেমটা পড়ো, প্লাস প্রবলেমের আইডিয়াটা একটু চিন্তা করো।
হ্যালো। সো তামিম কি অনলাইন আছো? জি ভাই, আছি ভাই। তোমাকে তো মনে হয় বলছিলাম যে প্রবলেমে কি জি বলছে ভাই, বলতে। হ্যাঁ, সো বলো। পরশু ভাই। ভাই এখানে হচ্ছে মেইনলি একটা স্ট্রিং দেওয়া আছে, আর তারপর হচ্ছে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, যেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রিং এর বিগিন আর একটা হচ্ছে এন্ড। এখন হচ্ছে আমাকে বলতে হবে এরকম কতগুলা সাবস্ট্রিং আছে যাদের বিগিন হচ্ছে এই যে যেটা দেয়া ছিল, মানে সেকেন্ড স্ট্রিং, আর যাদের এন্ডটা হচ্ছে থার্ড স্ট্রিং। এরকম কতগুলা সাবস্ট্রিং আছে আমাদের মেইন স্ট্রিং যেটা হচ্ছে টি। ওকে। সো এখানে হচ্ছে হ্যাঁ, ভাই, এখানে একটা কথা ছিল যে ডিফারেন্ট কন্টিনিউয়াস সাবস্ট্রিং, মানে কন্টিনিউয়াস বলতে কি আমার স্টার্টিংটা আগে থাকবে এন্ডিংটা পরে থাকবে, এটা বুঝেছে? হ্যাঁ, মানে স্টার্টিং তো অবশ্যই শুরুতেই থাকবে, এন্ডিং পরেই থাকবে একটা সাবস্ট্রিং এ। মানে হচ্ছে কন্টিনিউয়াস বলতে কি ওটা বুঝাইছে যে ওই যে এস বিগিন আর এস এস এন্ড, মানে হচ্ছে এস বিগিনটা আগে থাকবে এস এন্ড পরে অকার করবে, এই টাইপের কিছু। মানে সেটা তো সবসময় হবে, বাট কন্টিনিউয়াস বলতে বুঝাইছে হচ্ছে যে সাবস্ট্রিংটা প্রতিটা ক্যারেক্টার পর পর, মানে সাবসিকুয়েন্স না, এটা বুঝাইছে, আর কিছু না। বুঝতে পারছি ভাই। ওকে। সো এই যে আমরা এখানে দেখতে পারি একটা এক্সাম্পল। আচ্ছা সরি, আমার স্ক্রিন মনে হয় শেয়ার করেন, একটু দাও। ওকে। সো দাও ভাই স্ক্রিনটা থার্ড শেয়ার। এক্সাম্পলটা দেখলেই বোঝা যায়। ওকে। সো হ্যাঁ, থার্ড এক্সাম্পল, ইভেন ফার্স্ট এক্সাম্পলও তো একই কথাই না? ফার্স্ট হ্যাঁ এক্সাম্পলটা রাউন্ড, সো হ্যাঁ আর হ্যাঁ ও ইউ। সো ওকে। আচ্ছা, সো এটার সলিউশন আইডিয়া নিয়ে কারো কোনো আইডিয়া আছে? জি ভাই, আমার একটা আইডিয়া আছে ভাইয়া। ওকে, বলো। ভাই এটা তো ভাইয়া এন স্কোয়ারে করা যাবে। আমি যদি প্রথমে কেএমপি করি, কেএমপি করে আমি যদি স্টার্টিং কোথায় কোন কোন জায়গায় স্টার্টিং স্ট্রিং গুলো আছে আর কোন কোন জায়গায় এন্ডিং স্টার্টিং নোট ইগুলো আছে, ওটা তো আমরা এন্ড টাইমে বের করে ফেলতে পারবো। তারপরে পারবে। জাস্ট আই যে তারপরে আই যে এর জন্য জাস্ট এন স্কোয়ার একটা লুপ চালিয়ে এটা বের করে ফেলা যাবে যে কতগুলো আছে এরকম স্ট্রিং। একটা জিনিস তোমরা মিস করতেছো, সেটা হচ্ছে এইটা। লেটস সে, দেখো আমাদের কি বলছিল, আর ও ও ইউ, ধরো সরি, এখন আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ নাকি? জি ভাই। সো ধরো এস ছিল হচ্ছে রাউন্ড, সো তখন আমাদের অ্যান্সার হয়েছে হচ্ছে গিয়ে 1, তাই না? কারণ এই যে এটা, ধরো এস যদি হইতো এটা, তখন অ্যান্সার কত হইতো বলো তো, আভাস বলো। এটা 0 হবে ভাইয়া। 0 কেন হবে? 2 হবে। ও না ভাই, না ভাই ভুল বলছি ভাইয়া। দুইটা ভাই, দুই। আচ্ছা, সো লেটস সি। ভাই ভাই 1 হওয়ার কথা না ভাই। আচ্ছা, একজন 1 বলছো, একজন 2 বলছো, ওকে আমরা দেখি। সো আর ও ইউ, এই সাবস্ট্রিংটা শিওরলি একটা সাবস্ট্রিং। আবার আমি যদি এটাকে নেই, এটা কি আরেকটা না? এই যে নিচে যেটা আঁকছি, সেটা কি আরেকটা না? কারণ সেখানে আরো দিয়ে শুরু হয়েছে এবং ও ইউ দিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, তাহলে 3টা হবে না? তাহলে আরেকজন বলছো 3টা হইতে পারে। 3 বললাম না নাজিয়া? জি ভাইয়া। কারণ কি, এই যে 3 নাম্বার এটা। হ্যাঁ। আচ্ছা, অ্যান্সার অ্যাকচুয়ালি 2। কেন? কারণ হচ্ছে দেখো, আর ইউ ঠিক আছে, আর ও ইউ এন, আর ও ইউ, এটাও ঠিক আছে। লাস্টে যে 3 নাম্বারে আর ও ইউটা বলতেছো, সেইটা আর এটা সেম না। মানে সেম বলতে তারা সাবস্ট্রিং ডিফারেন্ট জায়গায় হয়েছে, বাট সাবস্ট্রিং দুইটা দেখতে একই রকম না। এখানে দেখো এই কথাটা বলা আছে, সাবস্ট্রিংস আর ডিফারেন্ট if and only if their contents aren't equal, their positions of occurrence don't matter. সো সাবস্ট্রিংটা কোথায়, পজিশন অফ অকারেন্স কোথায়, এটা ম্যাটার করে না। দুইটা সাবস্ট্রিংকে শুধুমাত্র তখনই ডিফারেন্ট বলা হবে যদি তাদের কন্টেন্ট, মানে অ্যাকচুয়ালি সাবস্ট্রিং এর ভেতরে যে টেক্সট আছে সেই টেক্সটটা ডিফারেন্ট হয় তাহলে। এবং আমাদের ডিফারেন্ট কতগুলো কন্টিনিউয়াস সাবস্ট্রিং আছে সেটাই জানতে চাওয়া হয়েছে। সুতরাং তাহলে 4 নাম্বার টেস্ট কেসে যে এ বি করে 4টা ধরছে, ওইটা তাহলে কেমন হলো? দাঁড়াও, 4 না 3 নাম্বারটাতে। এটা হুম। ওকে, এটা আসলে এবি এবি করে 4টা আসে না। এটা কিভাবে আসছে দেখেন। সো এ বি এ বি এ বি এ বি, আচ্ছা ভাই, তাই না? বুঝছি, সবগুলা ফার্স্ট থেকে ধরছে। এক্স্যাক্টলি।
সো এই কারণে আমাদের এখানে এই দুইটা আছে, অ্যান্সার 2। এটা 3 নাম্বারটা আসলে সেম সাবস্ট্রিং হয়ে গেছে। তো আভাস, তুমি যে কাজটা করতে চাচ্ছিলা সেটা করলে কি এখানে অ্যান্সার 3 আসবে না? জি ভাই, এখন ভাই একটা ম্যাপ রাখলে কাজ হয় ভাই, তাহলে ভাই n স্কয়ার log n হয়ে যাবে ভাই কমপ্লেক্সিটি। আচ্ছা, ম্যাপে কি করবে বলো? ম্যাপে ভাই যে আমরা যে প্রতিবার আই যে করতেছি ভাই হুম। কেএমপি করার পরে ওখানে যে স্ট্রিংটা পাইতেছি ওইটা ম্যাপের ভিতরে সেভ রাখবো, যে স্ট্রিংটা এর আগে পাইছি। তারপরে যদি স্ট্রিংটা আরেকবার পাই তখন ওইটা জাস্ট কাউন্ট করবো না। আচ্ছা, এখন একটা জিনিস বলো, স্ট্রিং এর ম্যাপ যে ইউজ করতে চাচ্ছ সেটার কমপ্লেক্সিটি কি আসলে log n? n log n ভাই, মানে স্ট্রিং এর সাইজ log n। না, স্ট্রিং এর সাইজ কেন log n? স্ট্রিং এর সাইজ তো n। আচ্ছা ভাই, মানে জিনিসটা চিন্তা করো, ওই যে আচ্ছা আমরা বেসিকে আরেকবার ফেরত যাই, দাঁড়াও, ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি নিয়ে কোথায় কথা বললাম, এই যে এখানে, তাই না? আমাদের আমরা কেন বলি যে একটা ম্যাপের টাইম লাগে অর্ডার অফ log n? কারণ আমরা এই যে ব্যালেন্স বাইনারি সার্চ ট্রিতে প্রতিটা নোডে দাঁড়ায়, ধরো এই যে এটা নিয়ে আমি এর আগে ডিসকাস করছিলাম, বাট আবার করতেছি, সমস্যা নেই, ভুলে গেছি ভাই। সমস্যা নেই, আরেকবার ডিসকাস করি। দেখো, ধরো এটা একটা বাইনারি সার্চ ট্রি, ঠিক আছে, ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি, লগ ইন টেক্সটে কথার কথা। সো আমরা কি করি, ধরো এখানে আছে এই বাইনারি সার্চ ট্রি কি হয়, রাইটে বড় থাকে, লেফটে ছোট থাকে, লেফট চাইল্ডটা ছোট, রাইট চাইল্ডটা বড়। সো রুটে হয়তো এবিসিডি আছে, এখানে হয়তো ধরো জেড ওয়াই এক্স আছে, এইটার ডানে ধরো জেড জেড আছে, এটার বামে কি আছে, এটার বামে হয়তো ধরো ওয়াই এফ আছে, এইভাবে করে স্ট্রিং গুলো আছে, তাই না? তো আমি যখন একটা কুইরিতে ধরো বললাম যে জেড জেড, আমরা কি করি, জেড জেড এর সাথে এবিসিডি কে মিলাই, মিলায়ে যদি জেড জেড এবিসিডির চেয়ে বড় হয় তখন আমরা রাইটে গেলাম, যেহেতু বড় সো জেড জেড থাকলে সেটা রাইটে যাবে, জেড ওয়াই এক্স এর চেয়ে জেড জেড বড় তখন আমরা আবার রাইটে গেলাম। কিন্তু এই কারণে আমার টোটাল লগেনটা নোড ভিজিট করা লাগে, ঠিক আছে, বাট প্রতিটা নোডে আমার একটা চেক দেওয়া লাগে না যে কোনটা বড় কোনটা ছোট? জি ভাই, সেই চেকটা দিতে আমার অর্ডার অফ এন টাইম লাগবে না এখানে। সো এখানে আসলে এটাকে মানে অর্ডার অফ লেংথ বলা যায়। এনটা যদি টোটাল আমি এলিমেন্ট ইনসার্ট করি, প্রতিটা এলিমেন্টের লেংথ যদি লেংথ হয়, এরকম একটা কমপ্লেক্সিটি লাগবে না? জি ভাই। সো এই কারণে আভাস যেটা বলতেছো সেখানে আমার কমপ্লেক্সিটি হয়ে যাবে এন কিউব লগ এন। ওকে, কারণ তুমি এন স্কোয়ারটা স্ট্রিং কে একটা ম্যাপে ইনসার্ট করতেছো, তারপরে আবার ম্যাপের মধ্যে কাজ করতেছো, যাই হোক। ওকে, সো হ্যাঁ, আভাসের সলিউশন না বুঝলেও বা এইখানে যে বাইনারি সার্চ নিয়ে যে কথাটা বললাম এই কথাটা মাথায় রেখো, ঠিক আছে? এগুলা মানে খুবই বেসিক জিনিস এবং এটা সবসময় মাথায় রাখো। ভাই একটা মানে একটু খারাপ কথা ভাই, কিন্তু না বলতে চাইতেছি ভাই, জিনিসটা এখানে কি ট্রাই ইউজ করলে ভাই কমপ্লেক্সিটি আমার কমতো কোনো কারণে? ট্রাই তো ভাই মানে স্ট্রিং সবসময় লগ ইনেই দিবে ভাই, ট্রাইটা। ট্রাই এর মধ্যে তো লগ ইনের কোনো সম্পর্ক নাই। ট্রাই তো ট্রাই, দাঁড়াও, ট্রাই এখানে দিলে না, আই ডোন্ট থিংক সো। ট্রাই ইউজ জিনিসটা করতে অনেক কঠিন হয়ে যায় ভাই। না, কোড কঠিন হোক, বাট আমার মনে হচ্ছে না যে ট্রাই দিয়ে এটা সলভ করা পসিবল। তুমি ট্রাই করে দেখো, সমস্যা নেই, এবং আমরা ট্রাইয়ের উপরে ক্লাস নিব, সেখানে আবার ডিসকাস করা যাবে না। সো আপাতত এই না করি। বাই দ্য ওয়ে, আমি বলছিলাম যে 1.5 ঘন্টা ক্লাস নেব, বাট 6টা পর্যন্ত ক্লাস নেব, ঠিক আছে? সো এই প্রবলেমটা ডিসকাশন শেষ করা লাগবে, সো আমরা সলিউশনের দিকে আগাই, ঠিক আছে? আর কেউ কি কোনো আইডিয়া বলতে চাও? বলতে চাইলে তাড়াতাড়ি বলে ফেলতে পারো। ভাই সাফিক্স আর প্রিফিক্সটা যদি ভাই আমি মানে ওই হ্যাশ করে রাখি ভাই, তারপরে ভাই যদি আমি মানে এনতে এন স্কোয়ার লুপি দিচ্ছি, কিন্তু আমি যদি জাস্ট মানে অর্ডার অফ ওয়ান এর মধ্যে চেক করতে পারবো না ভাই জিনিসটা। ওকে, কিভাবে? আমরা তো পুরো স্ট্রিং হ্যাশ করতে পারি, মানে কিন্তু এখন কি হয়ে যাচ্ছে, তুমি যখন ওই লুপটা চালাচ্ছ এন স্কোয়ারে, সেই লুপের মাঝখানে কি একটা সাবস্ট্রিং এর হ্যাশ দরকার হয়ে যাচ্ছে না? জি ভাই, মানে মানে আমি আমি যদি ভাই মানে সাফিক্স আর প্রিফিক্স এই দুইটাকে ভাই যদি মানে অলরেডি হ্যাশ করে রেখে দিই, দেন আমি যদি মানে প্রত্যেকটা ইয়েতে গেলাম, এলিমেন্টে গেলাম, এবং আমি চেক করলাম যে ওটার শুরুটা আর শেষটা এই দুইটা জিনিস প্রেজেন্ট কিনা, মানে এই তো দুইটা তখন কি হচ্ছে যে মেইন স্ট্রিং এর মধ্যে একটা সাবস্ট্রিং এর হ্যাশ দরকার হচ্ছে না, জানা? শুরুটা কিনা বোঝার ও, জন্যই তো হ্যাঁ দরকার জি হবে। ভাই। ও আচ্ছা আচ্ছা, তখন আমার আবার লেগে যাচ্ছে ভাই, বুঝছি ভাই। সাবস্ট্রিং তো ভাই ও ও ওয়ানে বের করা যাবে সাবস্ট্রিং। এক্স্যাক্টলি, আমরা সেখানে আসতেছি, জি ভাই, ক্যালকুলেশন করে তো ভাই ও ওয়ানে বের করা যাবে। সেটাতেই আসতেছি। সো দেখো, জি ভাই। আমরা একেবারে ক্লাসটা শুরু করছিলাম কি বলে,
যে আমাদের একটা স্ট্রিং আছে আর একটা প্যাটার্ন আছে ধরো পি, সো আমরা এই এফজিএইচ প্যাটার্নটা বড় স্ট্রিং এর মধ্যে কোথাও আছে কিনা এইটা আমরা অর্ডার অফ এনে বের করতে চাই, এবং সেইটার সলিউশন হ্যাশ দিয়ে কিভাবে হবে সেটা আমরা একবারও এখনো বলি নাই। আমরা এতক্ষণ ধরে কথা বলছি হ্যাশ কিভাবে কাজ করে, বাট সেটা এই সাবস্ট্রিং এর ব্যাপারটা হ্যাশ দিয়ে কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে আমরা কথা বলিনি। সো আইডিয়াটা খুব সিম্পল। আইডিয়াটা হচ্ছে এরকম যে ধরো দেখো কথার কথা, তো আমরা যদি এখানে এটা এরকম থাকে এবং ধরো এটা মানে ধরো যদি এটাই হয়, তাই না? আমি এখন তোমাকে আরেকটু বড় করি, সো এটা কি আসবে এটা, তাই না? সো আমি এখন তোমাকে বললাম যে এই সাবস্ট্রিংটা এডিই এটার হ্যাশ ভ্যালু কত বলতে, বা বেসিক্যালি আমি বলতেছি যে 2 নাম্বার থেকে 4 নাম্বার পর্যন্ত যে সাবস্ট্রিংটা আছে সেটার হ্যাশ ভ্যালুটা বলতে। ওকে, সো তুমি নরমালি লজিক্যালি কি জানো যে 2 থেকে 4 পর্যন্ত যে সাবস্ট্রিং, সরি, সেইটার হ্যাশ ভ্যালু হচ্ছে 145, রাইট? আমরা এটা কিভাবে বের করতে পারি দেখো, আমরা যেটা করতে পারি আইডিয়াটা হচ্ছে, অনেকে অনেকভাবে ইমপ্লিমেন্ট করে, আমি আমার আইডিয়াটা বলি এবং আমার ইমপ্লিমেন্টেশনটা বলি। আমার যখন হ্যাশ করা লাগে আমি দুইটা জিনিস সেভ করি, একটা হচ্ছে হ্যাশ ভ্যালু যেটা ওই যে একটু আগে দেখছো, আরেকটা হচ্ছে গিয়ে প্রিফিক্স হ্যাশ, এবং প্রিফিক্স হ্যাশ হচ্ছে একটা অ্যারে। সো আমার প্রিফিক্স হ্যাশ অ্যারেটার দিকে যদি আমি তাকাই সেই জিনিসটা দেখতে হবে এরকম, এই পার্টিকুলার স্ট্রিং এর প্রিফিক্স হ্যাশ যদি দেখি 1 1 2 1 2 1 1 2 1 2 1 4 1 2 1 4 5, এইভাবে করে আমি পুরো জিনিসটাকে সেভ করব। এটা আসলে মানে স্ট্রিংটা তৈরি করার সময় মানে করে ফেলাটা খুব কঠিন কিছু না, ঠিক আছে? যদি ডাউট থাকে আমি একটু কোডটা দেখাই, দাঁড়াও। সো আমার এডিটরটা দেখতে পাচ্ছ? এডিটর দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই। ওকে, সরি, এটার জুম ইনের এটা কেন জানি কাজ করে না, আমি ক্লিক করে করা লাগে। ওকে, সো যেটা বলতেছিলাম যে দেখো ধরো আমার স্ট্রিংটা এবিসিডি এবং কথার কথা কোনো কারণে আমি বেস 10 এজ 1 যদি হয় তাহলে হ্যাশ অ্যারেটা দেখতে এরকম হবে, ঠিক আছে? ওই হ্যাশ অ্যারে বা প্রিফিক্স হ্যাশের যে অ্যারেটা সেটা দেখতে এরকম হবে। সো আমরা ওটা কিভাবে তৈরি করতে পারি? খুবই সিম্পল। যখন আমি স্ট্রিংটাকে নিলাম, এইখানে যে উপরে ফর লুপটা আছে ওটাকে একটু ইগনোর করো আপাতত, ওটা হচ্ছে ডাবল হ্যাশ ট্রিপল হ্যাশের জন্য, একাধিক হ্যাশ করার জন্য, সো এটা একটু ইগনোর করো। সো তাহলে এখানে যদি নিচে দেখো এই পার্টটা জাস্ট আমরা কি করতেছি, ইভেন, আচ্ছা দাঁড়াও, ফার্স্ট অফ অল এই জায়গাটাই দেখো, এই যে হ্যাশ ডিফাইন এন, ধরো এন এর ভ্যালুটা 1 রাখছি আমরা, তাহলে হচ্ছে কি এই যে আমাদের অ্যারা নামে যে জিনিসটা অ্যারেটা আছে সেটার এই যে এন প্রথম ডাইমেনশনটা কি 1 হয়ে যাবে না? সো এটাকে ধরে নাও যে প্রথম ডাইমেনশনটা এক্সিস্ট করে না, ওটা নিয়ে চিন্তা করো না। বাকি যে পার্টটা আছে এটাই হচ্ছে কি আমরা প্রিফিক্স হ্যাশ রাখার জন্য ইউজ করতেছি। সো এই অ্যারা আইজের খালি অ্যারা জে নিয়ে চিন্তা করো, আইটাকে ইগনোর করো আপাতত। তো জিনিসটা কি হইতেছে, সিম্পলি আমরা ওই যে সময় বানাইছিলাম সেই সময় কি, ওই যে প্রতিবারে হচ্ছে গিয়ে বেস দিয়ে গুণ করতেছিলাম, তারপরে হচ্ছে স্ট্রিংটাকে যোগ করতেছিলাম, তাই না? মানে ক্যারেক্টারটা যোগ করতেছিলাম হ্যাশ করার সময়। সো ওই সময় কিন্তু আমরা আসলে প্রতিটা প্রিফিক্সের হ্যাশ বের করতে করতেই গেছি। তো সেটাকে আমি একটা অ্যারেতে সেভ করে রেখে দিচ্ছি প্রিফিক্সের হ্যাশগুলো, ঠিক আছে? সো আই থিঙ্ক এটা সবাই নিজেরা মানে এখন যদি একটু বুঝেও না মানে নাও বুঝে থাকো, আই থিঙ্ক ঠান্ডা মাথায় বসলেই বুঝতে পারবো বা করতে পারবো নিজেরাই, ঠিক আছে? সো আমরা তাহলে এই যে প্রিফিক্স হ্যাশের এই অ্যারেটা তৈরি করতে পারলাম। এই অ্যারেটা তৈরি করে ফেলার পরে বাকি পার্টটা কিন্তু সহজ। বাকি পার্টে কি হয় দেখাই। সো আমাকে যখন জ্যামবোর্ড দেখতে পাচ্ছ তো নাকি? জ্যামবোর্ড দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। সো আমাকে যখন এই যে 2 থেকে 4 নাম্বারের ধরো কুইরি করলাম, একটা কুইরি ফাংশন আছে, কুইরিতে আমি 2 থেকে 4 দিয়ে এই সাবস্ট্রিং এর হ্যাশ ভ্যালুটা জানতে চাইলাম। এটা বের করা খুবই সিম্পল।
আমি কি করব, আমি হচ্ছে গিয়ে 1 2 1 4 5, সো আমার যেটা ধরো কোয়েরির এন্ড, মানে কোয়েরি ফাংশনটা এইভাবে করে আছে, ধরো st আছে আর এন্ড আছে। আমি কি করলাম, ধরো এই অ্যাটার নাম ধরো পি, কথার কথা। সো তাহলে পি এন্ড ইকুয়াল টু এটা, এবং পি স্টার্ট মাইনাস ওয়ান ইকুয়াল টু কি, 0 1 2, সো হ্যাঁ পি স্টার্ট মাইনাস ওয়ান হচ্ছে ইকুয়াল টু এটা, তাই না? সো আমি কি করতে পারি, আমি পি এন্ড মাইনাস পি স্টার্ট মাইনাস ওয়ান ইন্টু ধরো হচ্ছে গিয়ে পাওয়ার কি হওয়া উচিত এখানে, 3 ঘর। কেন 3 ঘর, কারণ হচ্ছে একটা, হ্যাঁ পাওয়ার দিয়ে গুণ করলে কি হবে, এই 12কে, এই যে এখানে ধরো 3 ঘর ছিল, সো 12টা তখন কি হবে, 12টার এখানে না থেকে তখন হচ্ছে গিয়ে এটা হয়ে যাবে। সো আমি যদি এখন বিয়োগ করি 12,145 থেকে 12,000 বিয়োগ করলে কি থাকবে, 145। সো আমি এই যে এটাই পি এন্ড থেকে ওই পি স্টার্ট মাইনাস ওয়ান কে যত ঘর লেফট শিফট করা দরকার আমি ওই পাওয়ারটা দিয়ে গুণ করে নিচ্ছি, ঠিক আছে? পাওয়ার গুলো ধরো সেভ করে রাখা আছে। সো মানে বুঝতে পারতেছো যে এখানে পাওয়ার 3 মানে হচ্ছে গিয়ে ধরো 1000, ঠিক আছে? যদি আমার লাইক বেজ 10 হইতো, অবশ্যই আমার বেজ 10 না, বাট আমরা বুঝানোর সুবিধার্থে বলতেছি। বেজ 10 হলে পাওয়ার 3 মানে কি 10 কিউব, সো 10,000, সরি 1000। সো এই 1000 দিয়ে 12কে গুণ করার কারণে 12,000 হলো, বিয়োগ করে ফেললে আমরা কিন্তু 145 পাবো, এবং আমরা এই 145 পেতে চেয়েছিলাম, তাই না? তো একটা সাবস্ট্রিং এর জন্য যখন কোয়েরি করা হচ্ছে, আমরা ওই প্রিফিক্সের হ্যাশের অ্যারেটাকে ইউজ করে কিছু বিয়োগ আর একটা গুণ করেই হচ্ছে গিয়ে এরকম যে কোনো সাবস্ট্রিং এর হ্যাশ ভ্যালু বের করতে পারি। এবং এখানে সব অপারেশনে মডিউলার অপারেশন, ঠিক আছে, মডিউলার অ্যারিথমেটিক। সো আই হোপ সবাই বুঝছো। তারপর আমি জাস্ট কোডটাকে একটু দেখাই। মানে এডিটরে একটু দেখাই যে কোডটাতে কি হইতেছিল। সিম্পল জিনিস অ্যাকচুয়ালি। এই কোয়েরিতে দেখো কি করতেছি, ওই যে প্রিফিক্স অ্যারের এন্ড পর্যন্ত যেটা আছে সেটাকে নিলাম, আর হচ্ছে বিয়োগ করলাম, বিয়োগ করলাম হচ্ছে ওই যে যেটা লিখছে এক্স্যাক্টলি সেটাই, যে st মাইনাস ওয়ান এর সাথে পাওয়ার গুণ করে নিয়ে তারপর বিয়োগ করে দিছি, এবং এটা মডুলার অ্যারিথমেটিক, তাই লেস দেন 0 হলে যোগ করে নিচ্ছি এরকম ব্লা। সো এই পার্টটা তাহলে সবাই বুঝছো, সাবস্ট্রিং এর হ্যাশ কিভাবে বের করে। সবাই একটা ইয়েস নো রিপ্লাই দিও যে সবাই বুঝছো কিনা। সাবস্ট্রিং এর হ্যাশ কিভাবে আমরা বের করি। ওকে, আমি লিখছো ট্রাই করতে হবে নিজে, এটা অবশ্যই ট্রাই করতে হবে, এটা থিওরি মাথায় রেখে কোনো লাভ নেই, এটা কোড করতেই হবে। কারণ কোড করতে গেলে দেখবা যে কিছু একটা ছোট কর্নার কেস আছে, ইএস অনেক কিছু চিন্তা করা লাগে। সো কোড করবা, কয়েকটা প্রবলেম এসে করবা, তারপরে লাইব্রেরিতে ঢুকাবা। যাই হোক, সো নিজে বুঝে বুঝে কোড করবো। সো আমরা এখন তাহলে সাবস্ট্রিং এর হ্যাশ বের করতে পারি। তো এখন আমরা তাহলে প্রবলেমটায় আবার ফেরত আসি। এখন কিন্তু আইডিয়াটা খুবই সিম্পল। এডিটরটা এই মুহূর্তে হয়ে আছে, তাই না? শেয়ার হয়ে আছে না? জি ভাই। জি ভাই। আচ্ছা, তো আমরা তাহলে আমাদের সলিউশনটা কিভাবে করবো সেটা দেখাই, এডিটরে দেখাই, ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা লুপ ঘুরাইতে পারি। লেটস সে মনে করো আমার কাছে হচ্ছে কি আমি সবই হ্যাশ করে রেখে দিচ্ছি। সো ধরো তিনটা স্ট্রিং হচ্ছে গিয়ে স্টার্ট, এন্ড আর এস, ঠিক আছে? সো আমরা এখন প্রবলেমের সলিউশনে চলে যাই একবারে।
সো আমরা এখন কি চেক দিব, আমরা চেক দিব ধরো #s ডট কোয়েরি কি যে এস এর আই থেকে লেটস সে আই প্লাস স্টার্ট ডট লেন্থ ইকুয়াল যদি হয় হচ্ছে গিয়ে #start, এটা আসলে উপরই করে ফেলতে পারি আমরা। আর আরেকটা চেক আমরা কি দিব, এটা দিয়ে আমরা চেক দিয়ে শিওর হইলাম যে হ্যাঁ আমার এস এর যে আইতম পজিশন আমি কারেন্টলি দাঁড়ায় আছি সেখান থেকে স্টার্ট স্ট্রিংটা আছে, ঠিক আছে, ওই যে ওইটুকু সাবস্ট্রিং নিলে ওইটা পাওয়া যাচ্ছে। আর আরেকটা কুইরি এবার কি হবে, এটা হবে হচ্ছে গিয়ে জে মাইনাস এন্ড ডট লেন জে। তো হ্যাঁ, যে লাস্টের আমি এখন যে জেটাকে নিয়েছি, জের উপরে যে লুপ ঘোরাচ্ছি ওটা হচ্ছে গিয়ে লাস্টের পার্টটার জন্য, তো ওইটাও যদি হ্যাশ এন্ডের সমান হয়, আমরা এখন কি করতে পারি, আমরা এই কাজটা করতে পারি। এখন হ্যাভ এর মধ্যে আমরা ইনসার্ট করতে পারি, হ্যাভ নামে একটা সেট নিয়েছি দেখতেই পাচ্ছ, সো বা হ্যাভ না বলে এটাকে রেজাল্ট বলি, রেজাল্ট না, এটা আসলে কি, এটা ডিস্টিংক্ট সাবস্ট্রিং সবার হ্যাশ ভ্যালু গুলাকে আমি যদি সেভ করে রাখি, আই থিংক এটা ঠিক আছে। তো আমি কেন একটা সেটের মধ্যে জিনিসটাকে সেভ করলাম, কারণ আমি চাই যে হচ্ছে গিয়ে যাতে ওই যে যাদের হ্যাশ ভ্যালু সেম, আমার ক্লেম হচ্ছে ধরো এখানে কোনো হ্যাশ কলিশন হয় না, সো যাদের হ্যাশ ভ্যালু সেম তারা সবাই কি একই স্ট্রিং, সো আমাকে তো ডিস্টিং সাবস্ট্রিং গুলো চাইছিল, সো আমি তাহলে লাস্টে এই সেটের মধ্যে ঢুকাই দিলে তাহলে ডিস্টিং গুলাই খালি থাকবে, সো আমি লাস্টে হচ্ছে গিয়ে অ্যান্সার ডট সাইজ প্রিন্ট করে দিতে পারি। সেট তো জাস্ট প্রতিটা এলিমেন্টের একটা করে কপি রাখবে, সো এই হ্যাশ কুইরি করে আই থেকে যে হ্যাশ ভ্যালুটা আসবে সেটা যদি আগে থেকে সেটা থাকে তার মানে কি আই থেকে যেতে যে সাবস্ট্রিংটা আছে সেটা অলরেডি আমি আগে পাইছিলাম। ওকে, সো আমাদের এটা একটা সলিউশন। এই সলিউশনটা সবাই বুঝছো কিনা একটা ইয়েস নো রিপ্লাই দাও। ওকে, সো রাকিব বুঝো নাই, সো কোশ্চেন করতে পারো। মানে আমি বুঝতেছি না যে ভাই আপনি তো ধরেন রাউন্ড মানে আর ও ইউ এটা পাওয়ার পরে আর ও ইউ এটা পাওয়ার পরে আপনি এটা কন্টিনিউ করে দিয়েছেন, তাই না ভাই? যখন ইউটা পাইলেন তখন না পাইলে কন্টিনিউ করছি, এই যে দেখো, আচ্ছা কোডটা দেখো আরেকবার, এই টোটা দেখতে পাচ্ছ, নট ইকুয়াল টু হলে কন্টিনিউ। জি ভাই বুঝতে পারছি ভাই। সো ওকে, তাহলে বুঝছো সবাই? ওকে, এখন তাহলে এটা কমপ্লেক্সিটি কত হচ্ছে, আমরা যে কাজটা করলাম এটার টাইম কমপ্লেক্সিটি কত? n স্কয়ার n স্কয়ার মাইনাস স্কয়ার এটা শুধু ভাই, কারণ আমরা দুইটা লুপ চলতেছে আর শুধু সেটে ইনসার্ট করতেছি, তার জন্য কি একটু লগ এন লাগতেছে, আদারওয়াইজ n স্কয়ার সম্ভব যদি আমরা যদি একটা ভেক্টর রাখি, ম্যাপ রাখি আর কি আরে, তখন তো আমাদের n স্কয়ার পিওর n স্কয়ার পাচ্ছি বলা যায়। দেখো ভেক্টর রাখলেও তো তোমাকে তারপরে সর্ট করে ইউনিক করা লাগবে না, কারণ আমরা তো আসলে শুধু ইউনিক না আমি মানে স্ট্রিং এর সাইজ তো 10⁶ এর বেশি হবে না, তাই না ভাই? এখন আমরা কি করতেছি, একটা অ্যারে রাখতেছি 10⁶ এর অ্যারে রাখতেছি, সেখানে আমরা ম্যাপ অর্ডার অফ 1 ম্যাপ করে আমরা অ্যানসার নামক একটা ক্যালকুলেট করতেছি আর কি। আচ্ছা, 4 সাইজের একটা বুঝছি ভাই। সো মানে তুমি বলতেছো প্রবাবলি এইটা, দাঁড়ো আমি এডিটরে আরেকবার ফেরোচ্ছি। সো তুমি বলতেছো প্রবাবলি এইটা, যে মানে আই ম্যানেজ যে এটা করার পর যে সংখ্যাটা পাচ্ছি এটা হ্যাঁ জি ভাই এটাই করতেছি। সো আমরা
এরকম ভাবে করতে পারি, তাই না? এটা করতে পারি, অথবা আই জে মাইনাস আই, এটা করলে যে সংখ্যাটা পাচ্ছি সেটাও আমরা রাখতে পারি অ্যান্সারের মধ্যে। আমরা আরেকটা ইন্টিজার ভ্যালু রাখতে পারি, যদি ভ্যালুটা যদি 1 এর থেকে বেশি হয় তাহলে আমরা মানে অ্যাড করব না আর কি। বুঝি মানে না জে last মাইনাস আই ধরেন 3 হইলো, হুম। মানে আমরা অ্যান্সারের মধ্যে দেখলাম যে 3টা আগে মানে এর কোনো ভ্যালু নাই, ইনসার্ট করা হয় না, ম্যাপ করা হয় নাই। কোয়েরি আমরা ধরেন নাকি জে মাইনাস আই? অ্যাকচুয়ালি জে মাইনাস আই, তুমি সাবস্ট্রিং এর লেন্থের কথা বলতেছো। সাবস্ট্রিং এর লেন্থের কথা বলতেছি। সো ধরো একই লেন্থের দুইটা সাবস্ট্রিং, দুজনেরই স্টার্ট আর এন্ড সেম, বাট মাঝখানে ডিফারেন্ট থাকতেই পারে না? ডিপেন্ড থাকলে তো ডিপেন্ড কি থাকতে পারে? অবশ্যই। ধরো স্টার্ট হচ্ছে গিয়ে 3 লেন্থের, এন্ড হচ্ছে 3 লেন্থের, আর সাবস্ট্রিংটা হচ্ছে 100 লেন্থের। সো দুইটা সাবস্ট্রিং আছে, তাহলে 100 লেন্থের। ভাই বুঝতে পারছি ভাই, এখন মাঝখানে ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে, তাহলে তো ভাই এখানে হ্যাশ ভ্যালুটা যদি হবে না, কারণ হ্যাশ ভ্যালু তো আমরা 10⁹ এর কাছাকাছি নিচ্ছি। সো ওকে, হ্যাঁ, সো আমি ওইটাই বলতেছিলাম যে আমরা এই কারণে সেট নিলে সলিউশন ঠিক আছে, এটা নিয়ে কারো মানে সেট নিলে সলিউশন ঠিক আছে কিনা আসি, তাহলে একে একে আস্তে আস্তে আসি। সো যেটা বলতেছিলাম, এই পার্টটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সেট নিলে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার log n, তাই না? টাইম কমপ্লেক্সিটি এটা। কিন্তু আমরা কি শিওর যে আমাদের অ্যাকুরেসি ঠিক আছে, মানে এটা সবসময় ঠিক, মানে কখনো ভুল করবে না? না ভাই, এটা তো আমরা সিওরিটি দিতে পারি না, কারণ হ্যাশ করতেছি তো, যদি ডাবল এসও করি তাও আমাদের চান্স কমতেছে, কিন্তু অ্যাকুরেসি 100% কখনোই সম্ভব না আর কি ভাই। বাট মানে রিজনেবল আমরা বলতে পারি কিনা সেখানে আমরা আসি। জি ভাই। তো এইখানে আমাদের অ্যাকুরেসি আমরা ওয়া খাইতে পারি যদি হ্যাশ কলিশন ঘটে, ঠিক আছে? হ্যাশ কলিশন ঘটলে তার মানে কি, দুইটা ডিফারেন্ট স্ট্রিং আছে বাট দুইজনের হ্যাশ ভ্যালু সেম, সেটে ইনসার্ট করার সময় ওই একটাই হ্যাশ ভ্যালু ইনসার্ট হয়েছে, সো আমাদের অ্যান্সার কমে যাবে। তো আমাদের তখন হ্যাশ কলিশন হচ্ছে, আমরা ওয়া খাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে প্রথম সমস্যা। এই সমস্যাটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এইটা, আমরা এই কাজটা করি, সেটা হচ্ছে আমরা ডাবল হ্যাশ করতে পারি। যারা আগে থেকে জানো খুবই ভালো কথা, বাট যারা জানো না তারা আইডিয়াটা বুঝো। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের একটা, এতক্ষণ ধরে আমরা কি বলছি, একটা সিঙ্গেল হ্যাশ করি, তাই না? কিন্তু আমরা যদি ডাবল হ্যাশ করি, মানে একটা হ্যাশ করা মানে কি, যে একটা বেজ আছে, একটা মড আছে, তাই না? তো আমি যদি দুইটা ডিফারেন্ট বেজ মড পেয়ার নেই, ধরো আমার প্রথম বেজ হচ্ছে এটা, দ্বিতীয় বেজ হচ্ছে এটা, প্রথম মড হচ্ছে এটা, দ্বিতীয় মড হচ্ছে এটা, তো অবশ্যই হ্যাশ ভ্যালুগুলো ডিফারেন্ট আসবে। কিন্তু আমি যেটা করব, আমি প্রত্যেকের জন্য মানে প্রতিটা স্ট্রিংকে হ্যাশ করার সময় তার পেয়ার অফ হ্যাশ ভ্যালু রাখবো, ঠিক আছে? সো ইভেন এই যে আমাকে যখন কোয়েরি করা হবে, যে কোয়েরিতে বলা হলো যে স্টার্ট থেকে এন্ড এর হ্যাশ ভ্যালু কত, আমি পেয়ার রিটার্ন করতেছি, যে প্রথম বেজ মড পেয়ার অনুসারে হ্যাশ ভ্যালু এটা, দ্বিতীয় বেজ মড পেয়ার অনুসারে হ্যাশ ভ্যালু এটা। এইটা করলে আমার লাভ কি হচ্ছে, আমার হ্যাশ কলিশন হওয়ার প্রবাবিলিটি খুবই কমে যাচ্ছে। জিনিসটা এভাবে চিন্তা করো, ডিফারেন্ট স্ট্রিং সেম হ্যাশ ভ্যালু, এটাই তো হচ্ছে কি আমাদের হ্যাশ কলিশন, এবং এটা হইলে আমাদের ওয়া। এখন different string same hash value for first base mod pair and also same hash value for second base mod pair, তখন হ্যাশ কলিশন হয়ে আমি ওয়া খাইতেই পারি। বাট প্রথমবারেও সেম আসছে, দ্বিতীয়বারেও সেম আসছে, এবং তারা দুজন ডিফারেন্ট ছিল, এটা হওয়া খুবই আনলাইকলি না? প্রবাবিলিটি খুবই কম, ঠিক আছে? এক্সাক্ট প্রবাবিলিটি হিসাব করে বের করা পসিবল, আজকে ক্লাসে আর টাইম নেই, এই কারণে আমি আসলে প্রবাবিলিটির হিসাবটা করতেছি না, বাট আমি ইনটুইশনটা বলতেছি যে কেন আমি ডাবল হ্যাশ বা ট্রিপল হ্যাশ করতে যাব। সো আমার সিঙ্গেল হ্যাশে আমার যদি মনে হয় যে কলিশন হওয়ার প্রবাবিলিটি আছে, আমি সেফ থাকার জন্য ডাবল হ্যাশ করব, এবং কাইন্ড অফ ডাবল হ্যাশ করলে কি হয়, তোমার কমপ্লেক্সিটি 2 গুণ বাড়ে। সো তার কারণে আসলে ইউজুয়ালি সমস্যা হয় না, যদি না টাইম লিমিটের খুব কাছাকাছি তোমার সলিউশন থাকতো, ঠিক আছে? সো আমি ইউজুয়ালি টাইম নিয়ে সমস্যা না থাকলে ডাবল হ্যাশই করি সবসময়, বুঝছো? এবং আমি এই যে এই পার্টিকুলার এই ওয়েতে ইমপ্লিমেন্ট করি, যাতে আমার মানে জিনিসটা
ঝামেলা না হয়। সিঙ্গেল হ্যাশ করি আর ডাবল হ্যাশ করি একই কথা। আমি জাস্ট অ্যারে রেখে দিচ্ছি, অ্যারে দিয়ে কাজকর্ম করতেছি। শুরুতেই বেজ আর মড র্যান্ডমলি পিক করছি। মডের ব্যাপারে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মডের জন্য একটা থিওরি আছে, হ্যাশের মড প্রাইম হওয়াটা বেটার, কারণ তাহলে কলিশন একটু কম হয়। কেন কম হয় সেটা নিয়ে আসলে অনেক থিওরি আছে বা এটি আছে, আমি ওই ডিসকাশনে আপাতত যাচ্ছি না, বাট মডগুলা প্রাইম থাকলে বেটার হয়। ঠিক আছে? সো এই যে আমি যেটা করছি যে একটা র্যান্ডম রেঞ্জের থেকে র্যান্ডমলি একটা প্রাইম সংখ্যা বের করে নিয়ে এসে সেটাকে মড হিসেবে রাখছি। ঠিক আছে? সো দুইটা মড রাখলাম। সো এই সবকিছু অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করে তখন জিনিসটা সহজ হয়ে যায়। কোয়েরি যখন করছে তখন আমি কি করতেছি, আমি এই যে টোটাল যতগুলা হ্যাশ আছে, এই টোটাল হ্যাশের ভ্যালু যদি 1 হয় তাহলে এটা একবারই লুপ ঘুরবে। টোটাল হ্যাশ 2 হলে দুইবার লুপ ঘুরবে। ঘুরে ভেতরে যে আমি এরকম করে সেভ করে একটা ই করতেছি। হোয়াটএভার। সো কোডটা মোটামুটি মানে পোর্টেবল হয়, চেঞ্জ করা খুবই ইজিয়ার কতগুলা হ্যাশ করতে চাও। আমার কখনো ট্রিপল হ্যাশ করা লাগেনি, বাট এরকম অনেকবারই হয়েছে যে সিঙ্গেল হ্যাশ করে ওয়া খাইছি, বাট ডাবল হ্যাশ করার কারণে এসি হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো ডাবল হ্যাশ করাটা একটা ভালো আইডিয়া। সো আমরা এখানে একটু হিসাব করে দেখতে পারো যে ডাবল ডাবল হ্যাশ করলে এই প্রবলেমে ওয়াক হওয়ার প্রবাবিলিটি ইজ অলমোস্ট জিরো, হ্যাশ কলিশন হওয়ার প্রবাবিলিটি অলমোস্ট জিরোর কাছাকাছি চলে যায়। সো অ্যাকচুয়াল কত হয় এটা একটু হিসাব করে দেখো। হ্যাশের জন্য কলিশন হওয়ার প্রবাবিলিটি কিভাবে হিসাব করে একটু চিন্তা করলে বের করতে পারবা। চিন্তা করে যদি না পাও তাহলে গুগল করে দেখো। আমরা নেক্সট ক্লাসে একটু এই প্রবাবিলিটি গুলো নিয়ে আরেকটু কথাবার্তা বলবো। ঠিক আছে? আর তারপরে হয়তো হ্যাশের একটা দুইটা প্রবলেম আরো দেখে হয়তো ট্রাই নিয়ে কথা বলতে পারি। তো আজকের ক্লাসে এখান পর্যন্তই। কারো কি কোনো কোশ্চেন বা ডাউট আছে যে কিভাবে কি হ্যাশ নিয়ে? কোশ্চেন থাকলে করে ফেলতে পারো, নইলে ক্লাস শেষ। ওকে, সো আই থিঙ্ক সবাই সবকিছু বুঝছো। আমি জাস্ট একটা ছোট কথা বলে রাখি, হিন্ট দিয়ে রাখি প্রবাবিলিটিটা বের করে নিয়ে। তোমার র্যান্ডমলি দুইটা স্ট্রিং এর দুইটা ডিফারেন্ট স্ট্রিং এর হ্যাশ ভ্যালু সেম হওয়ার প্রবাবিলিটি খুব সিম্পলি হচ্ছে গিয়ে 1/mod। তোমার মডের সমান হচ্ছে গিয়ে তোমার আসলে অতগুলা বাকেট আছে কাইন্ড অফ, এবং তুমি এটার যে কোনো জায়গায় যেতে পারো। সো আইডিয়াটা হচ্ছে এটাই যে র্যান্ডমলি একটা স্ট্রিং এর মড কিছু একটা হইলো, অন্য আরেকটা ডিফারেন্ট স্ট্রিং এর মডও সেম ভ্যালুটাই আসবে, বা সরি হ্যাশটা সেম ভ্যালুটাই আসবে, সেটা প্রবাবিলিটি 1/mod, কারণ তোমার 0 থেকে mod -1 পর্যন্ত এতগুলা বাকেট আছে। সো র্যান্ডমলি দুইটা স্ট্রিং এর হ্যাশ ভ্যালু সেম হয়ে যাওয়ার প্রবাবিলিটি এটাই। ওকে, যাই হোক, সো আজকে ক্লাস এখান পর্যন্তই। সেমিস্টার ফাইনাল দাও, লং কন্টেস্ট সেট করে দেবনি, যেটুকু পারো প্র্যাকটিস করো পরীক্ষার মাঝেও পসিবল হইলে। আর নেক্সট ক্লাসে তাহলে ফেব্রুয়ারি লাস্টের দিকে আবার ক্লাস হবে। আমার সাথে কন্ট্যাক্ট করো, যে পরীক্ষা শেষ হওয়ার আগে আগে কন্ট্যাক্ট করো যে কবে ক্লাস করতে চাও সামথিং। ঠিক আছে, থাকো তাহলে। বাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।